চলছে ন্যাশনাল মাদার্স ক্যাম্পেইন সাইকিউর অর্গানাইজেশন আয়োজিত মায়ের সাথে মায়ের পাশে এই স্লোগান নিয়ে তারই অংশ হিসেবে আজকে আমরা হাজির হয়েছি ফেসবুক লাইভ ডিসকাশনে বিষয়বস্তু নিয়ে সম্পর্কের যে নানা ধরনের টানাপোড়েন চলে সেই জায়গায় আমরা সেটার সাথে কিভাবে ডিল করব। সাথে আছি আমি তাসনুভা হক এবং আরো দুজন বিশেষ মানুষ আছেন আমাদের সাথে। আছেন ডক্টর হেলালুদ্দিন আহমেদ, স্যার কাজ করছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে, এবং আরো আছেন সাথে মনিরা রহমান আপা আছেন ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনে, সেখান থেকে আপা কাজ করছেন মেন্টাল হেলথের বিভিন্ন আসপেক্ট নিয়ে। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাইকিউর অর্গানাইজেশনকে সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময়। আজকে আমরা কথা বলবো, যেটা বলছিলাম যে আসলে সম্পর্ক বললেই তো আসলে এক কথায় যদি মনে হয় একটা বাঁধনের কথা বলছি, একটা বন্ধনের কথা বলছি। তো বন্ধনটা মাঝে মাঝে একটু বাঁধনও হয়ে যায় যখন আসলে নানা জটিলতা তৈরি হয়। তো বিভিন্ন বয়সের পারিবারিক ক্ষেত্রে বলি, ব্যক্তিগত জীবনে তো নানাভাবে নানা ধরনের জটিলতা তৈরি হয়। তো সেই জায়গাগুলোই আমরা আসলে কিভাবে ডিল করব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূল আলোচনার জায়গায় দুটো ভাগে হয়তো একটু আলোচনা করবো। শুরুর দিকে স্যারের কাছ থেকে একটু বেশি শুনতে চাইবো যে চাইল্ড অ্যাডোলেসেন্ট এই সময়গুলোতে কি ধরনের রিলেশনশিপ ক্রাইসিস গুলো ফেস করছে ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক জায়গাগুলোতে, এবং এরপরে আসলে আমরা একটু ফোকাস করব যে পারিবারিক ক্ষেত্রে মনিরাপার কাছ থেকে ওই জায়গাটা একটু জানতে চাইবো পরবর্তী অংশে, যে পারিবারিক ক্ষেত্রে কি ধরনের টানাপোড়েনের জায়গা তো চলছে, ওয়ার্ক প্লেসে কি কি হচ্ছে, এবং সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের জায়গা থেকে আমরা কিভাবে এই জায়গাগুলোতে হেল্প করতে পারি। তো শুরুতেই যদি একটু স্যারকে বলি যে স্যার আজকে যে আমরা বিষয়বস্তু সেই জায়গা থেকে যদি আমাদেরকে একটু কিছু শেয়ার করেন যে রিলেশনশিপের তো নানা ধরনের বৈচিত্র্যতা আমরা দেখতে পাই, নানা ধরনের টানাপোড়েন ক্রাইসিস যেভাবে সংজ্ঞায়িত করি না কেন সেগুলোও দেখতে পাচ্ছি। তো আপনি যদি স্যার এই নিয়ে একটু কিছু বলেন আমাদের। না, ধন্যবাদ। ধন্যবাদ তাসনুভা, এবং ধন্যবাদ মনিরা আপাকে। আজকে বিষয়টি নির্ধারণ করা হয়েছে যে রিলেশনশিপ, আমরা বলি রিলেশনশিপে শুরু কিন্তু মাতৃগর্ভ থেকে একটি সন্তানের সাথে, এবং সেটিকে যদি আমরা খুব কঠিন করে বলি বা আমরা সেই তত্ত্ব কথায় যাব না, সেই অ্যাটাচমেন্টের কথা, সেই বন্ডিং এর কথা, তাহলে বলবো জন্মের আগে থেকেই কিন্তু মায়ের সাথে সন্তানের একটা বন্ডিং তৈরি হয়, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। এবং জন্ম পরবর্তী পর্যায়ে সেই অ্যাটাচমেন্ট বা বন্ডিং যে নামেই আমরা বলি না কেন, আমরা এই ভাগগুলো করছি না এখন সাধারণ দর্শকদের আলোচনার জন্য, সেই জায়গাটাতে একটা শিশু কিন্তু তার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং নিরাপদ ক্ষেত্রটিকে চিনতে শিখে। এবং যখন সে নিরাপত্তা পায় তখন কিন্তু তার পক্ষে দুটো জিনিস ঘটে। এক, সে নিরাপত্তা নিয়ে আউটার ওয়ার্ল্ড, তার চারপাশের পৃথিবীকে সে এক্সপ্লোর করতে শিখে, বুঝতে শিখে। কিন্তু নিরাপত্তার জায়গাটা যদি আবার বেশি হয়ে যায়, আমরা বলি অনেক সময় ম্যাল অ্যাটাচমেন্ট হয়ে যায়, ওভার সিকিউরড হয়ে যায়, ওভার প্রোটেক্টিভ হয়ে যায়, তখন কিন্তু শিশুর ভেতরে আবার বিকাশ খানিকটা বাধাগ্রস্ত হয়। এবং মাকে দিয়ে যেই বন্ধন বা যে অ্যাটাচমেন্টটা শুরু, সেটা কিন্তু আস্তে আস্তে পরিধিটা বিস্তার করে, বিভিন্ন জনের সাথে তার বন্ধন হয়, এবং বয়স ভেদে তার এই বন্ধনের ক্ষেত্র, কার সাথে বন্ধন হবে, কিরকম হবে, সেই বিষয়গুলো কিন্তু পরিবর্তন হতে থাকে। ফলে আমরা বলবো একটা শিশু রিলেশনশিপ মানে এই নয় যে একদিন সকালে ঘুম থেকে উঠেই সে তার রিলেশনশিপ, কে তার মা, কে তার বাবা, কে তার আত্মীয়, সবকিছু চিনে ফেললো, বা একজন প্রাপ্তবয়স্ক মানুষ হুট করে একটা রিলেশনশিপে জড়িয়ে গেল বা এটার সাথে সংযুক্ত হয়ে গেল, তা কিন্তু নয়। আমরা বলছি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এই কন্টিনিউয়াস প্রসেসটা একদম মাদার্স উম থেকে শুরু হয়, এবং সেটি একটা ইনেট প্রসেস, এবং ধাপে ধাপে শিশু এই প্রসেসের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সেই বন্ডেজ, সেই অ্যাটাচমেন্ট, সেই বিষয়গুলোকে নিয়েই কিন্তু তার ব্যক্তিত্ব গড়ে ওঠে, এবং এভাবেই কিন্তু সে সমাজের অন্যান্য মানুষের সাথেও তার সম্পর্কটা, রিলেশনশিপটা গড়ে তুলতে পারে। তাসনুভা, আপনাকে শোনা যাচ্ছে না। আন্তরিকভাবে দুঃখিত, আনমিউট করিনি। স্যার একটু আরেকটু জানতে চাচ্ছিলাম যে যেহেতু আপনি চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট এই বয়সকালীন সময়ের মানুষজনদের নিয়ে অনেক কাজ করছেন, তো তাদের ক্ষেত্রে রিলেশনশিপের জায়গায় কি কি ক্রাইসিস দেখতে পাচ্ছেন? ক্রাইসিস দেখতে পাচ্ছি হচ্ছে রিলেশনশিপ তৈরি করাটা হচ্ছে একটা রেসিপ্রোকাল, মানে কেউ শিশু বা কিশোর কারোর সাথে যে রিলেশনশিপ তৈরি করবে সেটা শুধু শিশু কিশোর বা তার নিজের একার উপর কিন্তু নির্ভর করবে না। যার সাথে সে রিলেশনশিপ তৈরি করবে, সে মা বাবা বন্ধু পিয়ার্স যেই হোক, তারও কিন্তু একটা দায়িত্ব থাকে। এখন আনফরচুনেট জিনিসটা হচ্ছে শিশু যেই লেভেলে দেখে দেখে যেভাবে একটি শিশু বিশ্বকে দেখে, আর একজনকে দেখে, আমরা যদি খুব হাসি করেও বলি যে একটা শিশুর উচ্চতা 3.5 ফুট, আর তার মা বাবার উচ্চতা 5 ফুট, তার মা বাবা তো তার 2 ফুট উঁচু থেকে দেখে।
ফলে শিশুর চোখে যদি তার রিলেশনশিপ গুলোকে আমরা দেখতে না পারি, শিশুর চোখে যদি আমরা পরিবেশ প্রতিবেশ বিশ্বকে দেখতে না পারি, তাহলে কিন্তু তার সাথে রিলেশনশিপ তৈরি হয়ে ওঠাটা কঠিন। সম্পর্ক হয়তো আমরা বলছি যে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, একটা বন্ধুত্বের সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো কাগজে হয়ে যাবে যদি আমরা শিশুর সাথে তার দৃষ্টিতে তার মতো করে তার ভাবনায় ভেবে তার সাথে সম্পর্কটা তৈরি করতে না পারি। ফলে শিশুর সাথে বন্ধুত্ব তখনই হবে যখন শিশুর মতো করে আমরা ভাবতে শিখবো, শিশুর মতো করে আমরা দেখতে শিখবো, তার চোখ দিয়ে তার মনের জানলা দিয়ে যখন আমরা তাকাবো, তখনই কিন্তু তার সাথে বন্ধুত্বটা ভালো হবে। ফলে আমরা বলবো যে শিশুর সাথে বন্ধুত্ব করতে হলে আমাকে শিশুর পর্যায়ে নামতে হবে। আমি কখনো আশা করব না যে আমি উপর থেকে একটা রিলেশনশিপ চাপিয়ে দেব এবং শিশু সেই রিলেশনশিপটাকে মেনে চলবে। রিলেশনশিপ কিন্তু এ ধরনের কোনো অর্ডিন্যান্স না, এরকম কোনো অধ্যাদেশ না যে অধ্যাদেশ জারি করে দিলাম তারপর শিশুর সাথে আমার একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেল। বিষয়টা কিন্তু আসলে তা নয়। সেই জায়গাটাতে আমরা বলবো যে শিশুকে বোঝাটা খুব জরুরি। তাদের বুঝতে পারলেই কিন্তু তার সাথে সম্পর্কটা তৈরি করা সহজ হবে। স্যার খুব মানে ইম্পর্টেন্ট একটা জায়গা নিয়ে বলছিলেন যে বন্ধনের জায়গা, শিশুর মতো হয়ে যাওয়া, শিশুর বয়সে চলে যাওয়া। হাইটের তুলনাটাও খুব ভালো লাগছিল স্যার। আসলে খুব ভিজিবল হয় যে আমরা যে গ্যাপটা হচ্ছে সেটা আসলে ওরাও তো ওই জায়গাটা ফিল করে যে বাবা মা তারা মনে হয় অনেক বেশি পাওয়ারফুল, তারা মনে হয় বেশি বোঝে। ওই জায়গাটা অনেক সময় তাদের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক সময় ফিল হয়। সো একটু জায়গাটায় কি কারণে এই বিষয়টা নিয়ে আসলে আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে আলোচনা, সেই জায়গাটা একটু যদি যুক্ত করি আমরা, যে ন্যাশনাল মাদার্স ক্যাম্পেইন চলছে মায়ের সাথে মায়ের পাশে, সেখানে আসলে নানা ধরনের সম্পর্কের নানা বৈচিত্র্যতার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা স্যারও বলছিলেন যে মায়ের সাথে সম্পর্কটা সেটা আসলে মায়ের গর্ভকালীন বা তারও আগের সময় থেকে শুরু হয়ে যায়। তো সম্পর্কের শুরু যদি বলি মায়ের সাথে ওই বন্ধন দিয়েই শুরু। তো সেইখানে আমরা যে যখন এই মায়ের সাথে সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করছি, তো মনে হচ্ছিল যে ওই সম্পর্কটা আসলে কিন্তু নির্ধারণও করে দিচ্ছে আমাদের অন্য সম্পর্কগুলো কেমন হবে। মায়ের সাথে সম্পর্কটা খুব স্যার ওই জায়গাটাও বলছিলেন যে খুব বেশি সিকিউর হলে সেই জায়গাটা যেমন অন্য সম্পর্কগুলোকেও আমাদের হেল্প করছে, আবার উল্টোটাও কিন্তু করছে। তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে আমরা কেন আসলে সার্বিকভাবে একটু সম্পর্কের জায়গা নিয়ে আলোচনা করি। এবং একটু বলবো যারা সাথে আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের যদি কোনো এই বিষয়ের উপরে কোনো কমেন্ট থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের দুজন বিশেষ ব্যক্তি আছেন সাথে, তাদের কাছে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন মনস্তাত্ত্বিক নানা বিষয় নিয়ে। ফ্যামিলি রিলেশনশিপ, ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ, যে কোনো জায়গা নিয়ে আপনারা বা আপনার মনের যে কোনো ভাব আসলে প্রকাশ করতে পারেন আমাদের সাথে। তো একটু মনির আপার কাছে যাই। মনির আপা যদি একটু ফ্যামিলি রিলেশনশিপের জায়গা নিয়ে আমাদেরকে কিছু বলেন, পারিবারিক সম্পর্ক স্যার বলছিলেন, তারপরও একদম ফোকাসড হয়ে যদি বলেন। মানে পরিবারে তো আসলে অনেক সদস্য আছেন না, বাবা মা, সন্তান, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মানে অনেক ধরনের, চাচা ফুফু, মানে ইমিডিয়েট পরিবারেও অনেকে আছে, আবার এক্সটেন্ডেড পরিবারেও কিন্তু অনেক সদস্য আছে। তো প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু একটা সম্পর্কের একটা ডাইনামিক থাকে, এক ধরনের এক একজনের সাথে এক এক ভাবে সম্পর্কটা হয়, এবং তার উপরেও কিন্তু নির্ভর করে যে আমি কার কাছে আসলে, যে হেলাল ভাই যেটা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ, যে আমি ট্রাস্ট করি কিনা এই রিলেশনের মধ্যে, এরকম একটা সম্পর্ক আমার মধ্যে তৈরি হয়েছে কিনা। তো কার সাথে হচ্ছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আবার যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো যে কে কোন ধরনের রোল প্লে করছে এই সম্পর্কগুলোকে নার্চার করার জন্য, এটাকে গড়ে তোলার জন্য, একটা মডেল, একটা নৈতিক আদর্শ তৈরি করার জন্য, একটা যে শৃঙ্খলা পরিবারের মধ্যে সেটা তৈরি করার জন্য, পারস্পরিক হৃদ্যতা যেটা সেটা তৈরি করার জন্য, এগুলো কিন্তু এক একজন এক একটা রোল প্লে করছে। আমরা অনেক সময় মনে করি কি যে শুধু বাবা মাই বোধহয় রোল প্লে করে, তা না, শিশুরাও কিন্তু অনেক সময় অনেক রোল প্লে করে এখানে, বিশেষ করে সম্পর্কগুলোর মধ্যে একটা বন্ধন তৈরি করার জন্য। অনেক সময় দেখা যায় যে এক সদস্যের সাথে আরেক সদস্যের, আপনি যেটা বলছিলেন যে অনেক সময় দ্বন্দ্ব তৈরি হয়, এবং সেখানেও কিন্তু শিশুরাও অনেক ধরনের রোল প্লে করে। এবং আমি বলবো যে বিশেষ করে মেয়েরা, মায়েরা সেখানে কিন্তু এই সংসারটাকে ধরে রাখার জন্য একটা বড় ধরনের ভূমিকা পালন করে। আমাদের দেশের যদি সামাজিক সংস্কৃতিগুলো আমি দেখি, তাহলে দেখবো যে এইখানে মেয়েদের এবং মায়েদের একটা অনেক বড় ভূমিকা আছে, এবং অনেক সময় এটা একটা লায়াবিলিটি হিসাবেও চলে আসে। কারণ আসলে তো একটা পরিবার একটা
শেয়ারের জায়গা, একটা অংশীদারের জায়গা, এটা প্রত্যেকের সাথে আসলে সেই সুখ দুঃখ, ভালো লাগা, মন্দ লাগা বা কঠিন সময়, একটা পরিবারে অনেক রকমের সময় আসে, অনেক যেমন সুখের সময় আসে, অনেক তেমন চ্যালেঞ্জিং টাইমও আসে, অনেক সংকটের সময়ও আসে। সেই প্রত্যেকটা সময়ে কিভাবে একটা পরিবার তার মধ্যে প্রত্যেক সদস্যের মধ্যে যে কমিউনিকেশনটা, যোগাযোগটা কিভাবে করছে, এটা আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে পাওয়ার, যেটা আমরা বলছিলাম যে বড় ছোটর ব্যাপারটা, এই যে আমরা একটা দেখি, সেটা কিন্তু আমাদের এই সামাজিক সংস্কৃতির মধ্যে, এটা শুধু পরিবারে না, এটা যখন থাকে পরিবারে তখন কিন্তু সেই স্কুলে যে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে সেখানেও কিন্তু শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা পরিবেশের দেখা যাচ্ছে যে একটা পাওয়ার রিলেশন, সেখানে যখন কর্মক্ষেত্রে যাচ্ছে সেখানেও একটা পাওয়ার রিলেশন। এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে ওই মানুষটাকে কিন্তু এফেক্ট করে। তার যে বেড়ে ওঠা সামাজিকীকরণ হলো, সেই সামাজিকীকরণের প্রভাব কিন্তু সে পড়ে। সে যদি কোনোভাবে ছোটবেলায় বারবার যে বুলির শিকার হচ্ছে, এটা বাবা মার দ্বারা হতে পারে বা পরিবারের যে কোনো সদস্যের দ্বারা, এমনকি ভাই বোনের মধ্যেও হয়, যে এই যে বিভেদ তৈরি করছি আমরা অনেক সময়, ছেলে সন্তান মেয়ে সন্তান, তাদের মধ্যে বিভেদ তৈরি করছি আমরা, কাউকে বেশি দেখছি কাউকে কম দেখছি, এই যে জিনিসটা যদি থাকে তখন কিন্তু দেখা যায় যে, যেটা প্রথম থেকে আমরা বলছিলাম যে সেন্স অফ সিকিউরিটি বা ইনসিকিউরিটি, এটা যদি তৈরি হয় তাহলেই কিন্তু একটা মানুষ তার পরবর্তী জীবনে বড় হওয়ার পরে কেমন সে থাকবে, তার নিজের মধ্যে আত্মবিশ্বাস কতটুকু থাকবে, কারণ তার জীবনে নানান চড়াই উতরাই আসবেই, এটা স্বাভাবিক, এবং সেগুলো সে কিভাবে আসলে অতিক্রম করবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সে পরিবার থেকে কিন্তু সেটা সে শেখে। এই জন্য আমি মনে করি একেবারে ছোটবেলার থেকেই, একেবারে শিশুকাল থেকেই কিন্তু, জন্মের সময় থেকেই তার সাথে যে তার মর্যাদা আছে যে একটা মানুষ হিসাবে, এইটা তাকে বুঝতে দেওয়া, তার সাথে সেইভাবে আচরণ করা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা সবসময় বলি যে ছোটদেরকে আমরা যতই বলি না কেন, ভালো হও, ভালো মানুষ হও, ভালো আচরণ করো, তার থেকে যত বেশি আমরা বড়রা সেই আচরণগুলো করব, ততটুকুই কিন্তু সেই শিশু সেটা শিখে যাবে। সুতরাং ওই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এখানে। অনেক অনেক ধন্যবাদ আপা। একদম গোড়ার কথা বলছিলেন যে শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে কি পরিবারের রোল গুলো এবং কিভাবে শিশুরা শিখছে সেই জায়গাটাও বলছিলেন। তো আমি একটু স্যারের কাছে যাবো এই জায়গাটায়। স্যার, যে দেখতে পাই যে যখন শিশুরা অ্যাডোলেসেন্ট বয়সের দিকে যাচ্ছে, কৈশোর ওই সময়টা যাচ্ছে, তখন তো নানা ধরনের আসলে পরিবর্তন হচ্ছে, শারীরিক মানসিক নানা হরমোনাল চেঞ্জ গুলো হচ্ছে। তো এগুলো নিয়ে দেখা যায় অনেক সময় বেশ কিছু মিসকনসেপশনও থাকে, সেটা যারা বড় হচ্ছেন তাদের মধ্যেও থাকে, মানে জানার ইচ্ছেও থাকে, আবার কোথায় জানতে চাইবে সেটাও বুঝতে পারে না। একইভাবে প্যারেন্টস এর দিক থেকে সেই জায়গাটাও থাকে। তো আরেকটা জায়গা যেমন দেখতে পাই যে মুডেরও অনেক পরিবর্তন হয় আসলে যখন কৈশোরকালীন সময়গুলোতে যায়। তো ওই জায়গাটা স্যার যদি একটু সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো আমাদের সাথে শেয়ার করতেন। এখানে আমাদের অনেক ইয়াং গ্রুপ আছে, প্যারেন্টসরাও হয়তো জেনে উপকৃত হতো। আমরা বলবো যে এইখানে কিন্তু যে শিশুদের কাছ থেকে যে বয়সন্ধিকালে তাদের যে শারীরিক পরিবর্তন ঘটে, তাদের যে মানসিক পরিবর্তন ঘটে, এবং মানসিক পরিবর্তনের অন্তর্গত হচ্ছে তাদের আবেগের একটা পরিবর্তন ঘটে। এই সময়ে তাদের আবেগের একটা ঝড় হয় তাদের মধ্যে। আমরা বলি বয়সন্ধিকালটি হচ্ছে নদীর মতো। হ্যাঁ, নদীকে আমরা এঁকে বেঁকে চলে যায়, কিন্তু বাবা মা সবসময় চায় যে নদী যেন সোজা পথে চলে যায়। নদী কিন্তু সোজা যায় না। কোনো নদী সোজা নদী পাবেন না যে সরল রেখায় চলে গেছে নদী, এরকম নদী নাই। নদী একটু এঁকে বেঁকে যাবে। কিন্তু বাবা মার চাহিদা হচ্ছে নদী সবসময় সরল রেখায় যাবে। আসলে তো নদী সরল রেখায় যাবে না। যখনই বাবা মা নদীকে টেনে টেনে সরল রেখায় আনতে চেষ্টা করে, তখনই নদীতে ঝড় হয়, তখনই নদীতে ভাঙন হয়, তখনই নদীতে কিন্তু চর পড়ে। সুতরাং শিশুদের মনে, এই বয়সন্ধিকালে কিশোরদের মনে ঝড় যদি রুদ্ধ করতে চাই, চর পড়া বন্ধ করতে চাই, নদীর ভাঙন রোধ করতে চাই, তাহলে তাদেরকে সাবলীল গতিতে আমাদের চলতে দিতে হবে। সাবলীলতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা না, এটিও আমাদের বুঝতে হবে। সাবলীলতা আর স্বেচ্ছাচারিতা দুটো কিন্তু আলাদা শব্দ। সাবলীলতাকে হচ্ছে গাইড করতে হবে, আমরা গাইড করবো সে কি করবে। এখন কথা হচ্ছে আমরা শিশুদেরকে এই কৈশোর বয়সে তার যে শারীরিক পরিবর্তনগুলো হচ্ছে, বা তার একটি কাছের বন্ধুর প্রতি বা বান্ধবীর প্রতি তার যে এক ধরনের আবেগের ইচ্ছা, আবেগের সম্পর্ক, একটা আবেগ উৎসারিত হচ্ছে, এটাকে কিন্তু আমরা বেশিরভাগ সময় ধামাচাপা দিতে চাই, আমরা এটাকে চাপিয়ে রাখতে চাই, এটাকে আমরা কণ্ঠরোধ করতে চাই। তখন কি হয়, এবং আমরা তাকে প্রকৃত কথাগুলো, শারীরিক পরিবর্তনের কথাগুলো জানাতে চাই না। এখন না জানালে কি হবে, সে কি না জেনে থাকবে? সে কিন্তু না জেনে থাকবে না, সে কোনো না কোনো উপায়ে জেনে যাবে। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ কিন্তু জেনে আসছে। এখন এই পরিবর্তনগুলো যখন সে বাবা মার কাছ থেকে না জেনে, শিক্ষকের কাছ থেকে না জেনে, একটি বিজ্ঞানসম্মত পাঠ্যপুস্তক থেকে না জেনে
সে কোনো অর্ধশিক্ষিত অশিক্ষিত কারো কাছ থেকে জানবে, শুনবে বা নিজের মতো করে ভুল ব্যাখ্যাটা নিবে, তখন কিন্তু তার মেধা ও মননের ক্ষেত্রে বড় ধরনের একটা জটিলতা তৈরি হবে। ফলে তখন কিন্তু তার ব্যক্তিত্বের উপরের পরিবর্তন ঘটবে। ফলে আমরা বলবো বয়সন্ধিকালে শিশু কিশোরদের যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনগুলো তার বয়স অনুযায়ী বিজ্ঞানসম্মতভাবে বাবা মা এবং শিক্ষকদেরকেই কিন্তু জানাতে হবে, বয়স উপযোগী করেই জানাতে হবে, কিন্তু সেখানে কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না, কোনো রূপকথা বর্ণ কোনো গল্প বলা যাবে না। আমরা যদি এভাবে শিশুদেরকে সেই বিজ্ঞানসম্মত ব্যাখ্যাগুলো দিতে পারি, এবং আমরা বলছি না শিশুর সাথে বন্ধু হওয়া মানে শিশুর একদম মানে বন্ধু মানে একদম শিশুর যে অন্য বন্ধুরা যেরকম সেরকম বন্ধু নয়। আমরা বলছি বাবা মা শিশুর সাথে সাবলীল থাকবেন, শিশুর সাথে খোলামেলা থাকবেন, এবং শিশুর সাথে সবগুলো শিশু যেন তার বিপদে, শিশু যেন তার আনন্দে, শিশু যেন তার দুঃখে বাবা মাকে তার মনের কথাগুলো বলতে পারে, সেই রকম একটি অবস্থান তৈরি করবেন। না হলে আমরা অনেক সময় দেখি কি যে শিশুদেরকে বাবা মারা রীতিমতো ভয় পান। এখন আমরা অনেক বাবা মাকে দেখি তিনি তার কিশোর বয়সী ছেলেটিকে বা কিশোর বয়সী মেয়েটিকে রীতিমতো ভয় পান, কখন আবার হাত কাটে, কখন আবার কি রাগ করে, কখন আবার কি করে। যখন এই সম্পর্কটি যদি এরকম ভয়ের সম্পর্ক হয়ে যায়, তখন আমরা বলবো এটি কিন্তু একটি বিপদ সংকেত, এটি কিন্তু কখনোই হতে হবে না। শিশুর সাথে বাবা মার সম্পর্কটা আমরা বলেছি সাবলীল থাকবে, কিন্তু আবারও বলছি তার মানে এই না যে শিশু যা ইচ্ছা তাই করবে, শিশুকে স্বেচ্ছাচার হতে দেব না আমরা, কিন্তু সাবলীলতার একটা জায়গা থাকবে, সকলের সব একটা স্বচ্ছতা থাকবে। হ্যাঁ, নদীর মতো, আমরা বারবার নদীর কথা বলি, শিশুরা নদীর মতো স্বচ্ছ পানির মতো থাকবে, তার তল পর্যন্ত যেন দেখা যায়, সেরকম অবস্থায় শিশুরা থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি যদি বুঝে থাকি আপনার কথা থেকে স্যার, যে আমরা যেমন যত্ন নিব, ওদেরকে নানা কাজের সুযোগও তৈরি করে দিব, একই সাথে ওদেরকে স্ট্রাকচার হতে, লাইফের একটা জায়গায় সেট থাকতেও ওদেরকে সাহায্য করবো, সেই জায়গাটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এবং সঠিক তথ্যের আসলে কোনো বিকল্প নেই এখানে। বয়সন্ধিকালে সঠিক ইনফরমেশন জানার রাইট কিন্তু আসলে ওই শিশুটিরও আছে, শিশু বলি বা কিশোর বলি, তারও আছে। আসলে প্রপার ইনফরমেশন সে জেনে বড় হবে, এবং তাহলে আসলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা কমে আসে। তো একটু যারা সাথে আছেন নাম পড়তে চাচ্ছি। আফিয়া জাহান আছেন, অন্তরা আছেন আমাদের সাথে, আরো আছেন শারমিন, এবং শারমিন আছেন সাথে, মুরাদ আছেন, আবু বকর সিদ্দিকে আছে, অমিত চক্রবর্তী আছে, এবং আমাদের সাথে আরো অনেক মানুষ আছেন, সেলিম আছেন, সেলিম শফিক আছেন, এবং তারা বিভিন্ন ভাবে আসলে তারাও স্প্রেড করছে আসলে ডিসকাশনটা অন্যদের জানতে সুবিধার জন্য। স্যার, একটা প্রশ্ন নিতে চাচ্ছি ইনবক্স থেকে। প্রশ্নটা এসেছে যে আমার বয়স 17 বছর। সো আরো বেশ কিছুদিন আগে থেকে খেয়াল করছি যে আমি যখন থেকে একটু ব্যক্তিগত জীবন কাটাতে চাচ্ছি, সেই জায়গাটায় বাবা মা অতিরিক্ত নজরদারি করছে, যেটা আমি আসলে খুব পছন্দ করছি না বা আমি চাচ্ছি না। বাট সেই জায়গাটায় আমি প্রাইভেসি মেনটেন করতে পারছি না, এবং তাদেরকে কোনোভাবে বোঝাতেও পারছি না। সো এই জায়গাটায় প্যারেন্টস কে কিভাবে আমি আসলে বোঝাবো যে আমার প্রাইভেসিটা কত গুরুত্বপূর্ণ? স্যার, এটা নিয়ে যদি আমাদের বলেন। আমরা বলবো যে এইখানেও সে একই জিনিস। আমরা এখানে একটা হেলিকপ্টার প্যারেন্টিং হচ্ছে, আমরা একটা শব্দ বলি যেটা বইপত্রে খুব ওরকম না থাকলেও কিন্তু আমাদের বিভিন্ন লেখালেখিতে ব্যবহৃত হয়, হেলিকপ্টার প্যারেন্টিং। মানে বাবা মারা হেলিকপ্টারের মতো সন্তানের উপরে ঘুরতে থাকেন, সন্তান কোথায় যাচ্ছেন, কি করছেন, সমস্ত কিছু নজরদারি, খবরদারি, তার ব্যাগ চেক করা, তার বই চেক করা, তার ডায়েরি চেক করা, সমস্ত কিছু করতে থাকেন। এখন এই সমস্ত বিষয়গুলো কিন্তু সন্তানের, আমরা বলবো যার ব্যক্তিত্বের বিকাশ, তার যে বেড়ে ওঠা, সেই মানে স্বতঃস্ফূর্তভাবে বেড়ে উঠবে, সেই বেড়ে ওঠার জায়গার একটি বড় অন্তরায়। মুনিরাপা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। তা সেক্ষেত্রে আমরা বলবো যে এক্ষেত্রে শিশুদেরকে কিন্তু আমাদেরকে একটু সুযোগ দিতে হবে, যে তাদের উপর আমরা নজরদারি করব না, আমরা অবশ্যই স্ট্রাকচার্ড ওয়েতে তাদেরকে বড় করব। কিন্তু স্ট্রাকচার্ড মানে হচ্ছে একটা রেজিমেন্টাল, কিন্তু নট কর্পোরাল। রেজিমেন্টাল এবং কর্পোরালের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা তাদেরকে শাসন করে একদম তাদেরকে পিটিয়ে মানুষ করব না, আমরা তাদেরকে একটা আইনের ভেতরে রাখবো, একটা নিয়মের ভেতরে রাখবো। নিয়মের ব্যত্যয় হলে কি ঘটবে তার পরিণতি তাকে আমরা জানাবো, কারণ এই পরিণতিটা তার যে খারাপ হবে, তার ব্যক্তিত্বের বিকাশ খারাপ হবে, সে দিন শেষে বিপদে পড়বে, এই বিষয়টি জানাবো। কিন্তু দেখা যাচ্ছে বাবা মারা সেই বিষয়গুলো না জানিয়ে নিজেরাই সবকিছু জেনে বসে থাকেন এবং সন্তানদের উপরে সবকিছু চাপিয়ে দেন। এই চাপিয়ে দেওয়াটা যাবে না। এই কর্তৃত্ব পরায়ণতা এবং খবরদারি নয়, আমরা বলবো তাকে গাইড করতে হবে পাশে থেকে থেকে, মানে সেও দৌড়াবে, বাবা মাও পাশে থেকে থেকে তাকে রাস্তাটা চিনিয়ে যাবেন, কিন্তু তাকে টেনে হিচড়ে ধরে উড়িয়ে নিয়ে যাবেন না কখনো। আর বাবা মাদেরকে আমরা বলবো যে এই যে এখন যে আমরা করোনা কালে যাচ্ছি, এই সময়টিতেও আমরা বলবো যে অনেক বাবা মার মধ্যে আমাদের কাছে প্রায় ফোন করেন, প্রায় যোগাযোগ করেন যে আমার সন্তান পড়ছে না এবং সে পিছিয়ে যাচ্ছে। আমরা বলবো আপনার সন্তান মোটেই পিছিয়ে যাচ্ছে না, কারণ সারা পৃথিবী থেমে আছে। পিছানোটা আমরা তখনই বলি যখন কেউ এগিয়ে যায়, কেউ তো এগিয়ে যেতে পারছে না, তখন কি করে আপনার সন্তান পিছিয়ে গেল? আমরা এও দেখেছি যে অনলাইনে বিভিন্ন স্কুলে যে পরীক্ষাগুলো হচ্ছে,
পরীক্ষাতে যখন ছোট 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 শিশুদের পরীক্ষা, একদম ছোট শিশুদের পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাতে বাবা মারা পাশে থেকে তাকে স্পেলিং গুলো বলে দিচ্ছেন, বানানগুলো বলে দিচ্ছেন। সুতরাং এই যদি বাবা মাদের আমাদের একটি মানসিকতা তৈরি হয়ে থাকে, তাহলে এই কর্তৃত্ব পরায়ণতা, এই খবরদারিত্ব কিন্তু সন্তানের ভবিষ্যৎ বিকাশের জন্য চরম একটি বিপর্যয় ডেকে আনবে। সুতরাং আমরা বলবো, আগে আপনার সন্তানকে বুঝতে শিখুন, তার পাশে থাকুন, তাকে ঠেলা ধাক্কা দিবেন না, ঠেলা ধাক্কা দিয়ে তাকে বড় করার চেষ্টা করবেন না, তার পাশে থেকে তার বন্ধু হিসাবে, গাইড হিসাবে তাকে আপনি পরিচালিত করুন। এখানে আমি একটু বলতে পারি তাসনুভা আপা? শিওর আপা, প্লিজ। আমি তো মা একজন, আমার দুজন সন্তান, আমার 2 ছেলে। তো আমার নিজের এক্সপেরিয়েন্স থেকেও আমি অনেক কিছু শিখেছি এখানে। যে অনেক সময় বলি যে বাবা মা হয়েছে সব জেনে গেছে, আসলে প্রতি মুহূর্তেই আমার মনে হয় যে বাবা মারা শিখছে, কিন্তু শিখতে হয় এই এক একটা পরিবেশ থেকে। তো ওই ধরনের মানসিকতাও বাবা মার মধ্যে থাকা দরকার। আর এখানে মায়েদের ক্ষেত্রে একটা চাপ কিন্তু সবসময় থাকে, তোমার ছেলে কেন খারাপ হলো বা তোমার মেয়ে কেন খারাপ হলো, এই তুমি দেখো না কেন। এই যে আমরা বলছি মায়ের পাশে থাকার কথা, এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রত্যেকে, এই পরিবারের সকল সদস্যকে কিন্তু বুঝতে হবে যে প্যারেন্টিং এর দায়িত্বটা কিন্তু বাবাকেও নিতে হবে, এমন না যে শুধু মাকে এই দায়িত্ব দিলে হবে। এবং অন্যান্য পরিবারের সদস্যরাও, তাদেরকেও কিন্তু যথাযথ ভূমিকাটা পালন করতে হবে। এখানে আরো আমাদের যে 17 বছরের যে বন্ধুটি ফোন করেছে, কথা বলেছে, যে কমেন্টে দিয়েছে, সেখানে বলবো যে আমার ছেলে কিন্তু 12 বছর বয়সে বলেছিল, মা তোমার সাথে একটু কথা আছে। তার পোশাক আশাক, তার চালচলন নিয়ে যখন আমার সাথে তার দ্বন্দ্ব শুরু হলো, তখন সে আমাকে বলল যে মা আমার কিছু চয়েস আছে, সেটা তোমাকে মানতে হবে। আমরা তখন নেগোশিয়েট করে একটা জায়গায় আসলাম। তো অনেক সময় কিন্তু আমি সেই বন্ধুকে বলবো যে সেও কিন্তু আলোচনাটা সূত্রপাত করতে পারে, যে পরিবারের সদস্যদের সাথে যে সমস্যাটা হচ্ছে সেও কিন্তু বুঝাতে পারে। প্রাইভেসি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু একই সাথে বলবো বাবা মারাও কিন্তু অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ সমাজটা কিন্তু অনেক এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। যদি আমি বলি মাদকের কথা, যদি বলি সন্ত্রাসের কথা, নানান রকম বিষয়গুলো কিন্তু বাবা মাদেরকে উদ্বিগ্ন করে তোলে। এই জন্য খোলামেলা যে পরিবেশটা, যেটা প্রথম থেকেই হেলাল ভাই বলার চেষ্টা করছিলেন, যে আসলে সম্পর্কটা কতটা স্বচ্ছ। আমার খুব ভালো লেগেছে যে সন্তানরা হবে নদীর মতন স্বচ্ছ, নিচে তলা পর্যন্ত দেখা যাবে। আমার খুব ভালো লেগেছে এই কথাটা। তো এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকের সম্পর্কের মধ্যে কতটুকু স্বচ্ছ আমি, আমার প্রাইভেসি দরকার, কিন্তু তার মানে এই না যে আমি এমন কিছু করব যা আমার পরিবারের মধ্যে একটা প্রশ্ন তুলে আনছে। সেই প্রশ্নটা কেন হচ্ছে, এটাও কিন্তু একটা বোঝার ব্যাপার বলে আমি মনে করি। তো জাস্ট একটা জায়গায় একটু অ্যাড করতে চাচ্ছি আপনাদের সাথে, স্যার ম্যাম আপনারা যদি একটু এলাবোরেট করেন, যে উল্টোটাও তো অনেক সময় দেখতে পাই যে প্যারেন্টসরা অনেক কষ্ট করছি, আমরা হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস আছে বা অন্য কোনো অসুবিধা আছে, কোনো একটা আত্মীয়র সাথে অসুবিধা, আমি চাই না ওর সাথে মিশুক, কিন্তু সেই কথাটা মুখে বলছি না বা সেটা নিয়ে আলোচনা করছি না, বরঞ্চ আমার সিদ্ধান্তটা আমি ওর উপরে জানিয়ে দিচ্ছি, শুধু চাপিয়ে দিচ্ছি যে তুমি এটা করবা বা এটা করা যাবে না। কোনো একটা ডিমান্ড হয়তো বাচ্চার কাছ থেকে আসছে, এটা দিতে পারবো না, ওইটুকুই আনসার। তো সেই জায়গাটা একটা খোলামেলা আলোচনা প্যারেন্টস এর জায়গা থেকেও, মানে সন্তান যেমন তার কথাগুলো খুলে বলবেন, বাবা মা হিসেবে আমরাও কিন্তু আমাদের কষ্টের কথাগুলো, ভালো লাগার কথাগুলো শেয়ার করতে পারি। আই থিঙ্ক যদি স্যার বলতেন একটু এই জায়গাটায়। না, অবশ্যই। আমরা তো সেই জায়গাটাতে মুনির আপা যেটি বললেন, যে একটা সময় কিন্তু নেগোসিয়েশন আসতে হয়েছে সন্তানের সাথে, তার ভালো লাগার কথা সেই জায়গাগুলোকে বলতে হবে। এখন সন্তানরা প্রথমেই কিন্তু, আপা একটা কথা বলছেন যে আমাদের কিন্তু শিশুর বিকাশের একটা বড় অংশ কিন্তু অবজারভেশনাল লার্নিং, মানে শুধু বলে, তাকে প্রিচ করে, তাকে উপদেশ দিয়ে, তাকে ধমক দিয়ে কিন্তু তাকে শেখানো যাবে না। আমার জীবন আচার কিরকম হবে, আমি কিভাবে চলবো, আমি কিভাবে কথা বলবো, আমার বিহেভটা কিরকম হবে, আমার মরালিটিটা কতটুকু শক্ত, আমার এমপ্যাথি কতটুকু আছে অন্যের প্রতি, সেটার উপর নির্ভর করবে কিন্তু আমাদের সন্তানদের এমপ্যাথিটা কিরকম ভাবে ডেভেলপ করবে, তার মরালিটিটা কিরকম হবে, তার আচরণটা কিরকম হবে। এখন আপনি বললেন যে অনেক কথা হচ্ছে, বাবা মা হয়তো কষ্ট করছে, বাবা মা হয়তো চাচ্ছে না সন্তান অমুকের সাথে মিশুক, কিন্তু এই বিষয়টি সন্তানকে কিন্তু ব্যাখ্যা করতে হবে, কোনো আদেশ দিলে হবে না যে তুমি ওর সাথে মিশবে না, এটুকু কিন্তু যথেষ্ট নয়। কেন ওর সাথে মিশবে না, সেই বিষয়টির একটি যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে। এমন হতে পারে ওর সাথে মিশবে এটি ভুল, কেন ওর সাথে মিশবে না এই কথাটাই তো ভুল হতে পারে বাবা মার, বাবা মাই হয়তো ভুল করছেন, ওর সাথে মিশতে না দিয়ে হয়তো ওর সাথে মেশা দেওয়াটাই উচিত ছিল। সুতরাং বাবা মাকে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন তুমি ওর সাথে মিশবে না।
এবং বাবা মার কষ্টের জায়গাটা সন্তান তখনই উপলব্ধি করতে পারবে যখন সন্তানকে তার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাটা দিতে হবে। সন্তান যতক্ষণ পর্যন্ত তার ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি না করবে, ফার্মের ডিমের অমলেট খাবে সকালে না দেশি ডিমের অমলেট খাবে, এই সিদ্ধান্ত যদি সন্তান সকালবেলা নিতে না পারে, সন্তান কিন্তু তাহলে বড় হয়ে সিদ্ধান্ত নিতে পারবে না যে কাকে বিয়ে করবে। সুতরাং আমরা বলবো যে ছোটবেলা থেকেই ছোট ছোট সিদ্ধান্ত সন্তানকে নেওয়ার শিক্ষা দিতে হবে। আর না হলে ওই যে আম্মা জানে জেনারেশন হয়ে যাবে। আম্মা জানে হচ্ছে স্কুলে জিজ্ঞাসা করে যে তুমি কি কালকে লাল জামা পরে আসবে না নীল জামা পরে আসবে, বলে আম্মা জানে। তুমি কি পিকনিকে যাবে, বলে আম্মা জানে। তুমি কি ছুটির দিন আমার বাসায় দাওয়াত আছে আসবে, বলে আম্মা জানে। সবই যখন তার আম্মা জানে, তখন এই আম্মা জানার যে টেন্ডেন্সি, এটি তার বড় বেলায়ও পরিবর্তন হবে না। তখন তার আম্মার সাথে থাকে না, তখন কিন্তু সে সিদ্ধান্তগুলো নিতে পারে না। ফলে সন্তানকে সিদ্ধান্ত নেওয়ার এবং ছোট ছোট সমস্যা সমাধানের কৌশল রপ্ত করতে হবে, এবং সেটা ছোট ছোট সমস্যা সমাধানের মধ্য দিয়েই, ওই যেটি আমি উদাহরণ দিলাম সেটি দিয়ে, যে ফার্মের ডিমের অমলেট খাবে না দেশি ডিমের অমলেট খাবে, এই সিদ্ধান্ত সন্তানকে নিতে দিতে হবে, বাবা মা যেন এই সিদ্ধান্ত নিয়ে না দেয়। এত সহজ ভাবে স্যার আর হয়তো কোনো উদাহরণ হতে পারে না যে এই ছোট্ট জায়গাটাও কতটা ইম্পর্টেন্ট তার ভবিষ্যতে ডিসিশনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ক্ষেত্রে। ঠিক একই ধরনের একটা প্রশ্ন আছে, মুনির আপার কাছে একটু প্রশ্নটা নিয়ে যাব যে আফিয়া জাহান জানতে চাচ্ছেন যে অনেক সময় দেখা যায় প্যারেন্টসরা সব ডিসিশন নেয়, আমাদের কিছুই আস্ক করে না, আমরা কিছু বললেও আমাদের কথার ইম্পর্টেন্স দেয় না। সো আমরা জাস্ট ওই ডিসকাশনেই ছিলাম, মুনির আপা যদি কোনো কিছু অ্যাড করার থাকে এটার উত্তরে। এটা খুব মানে প্রচলিত, এবং এটাও একটা পাওয়ার রিলেশনের ব্যাপার। বাবা মারা মনে করে আমরাই সব ভালো জানি, আমরা যে সিদ্ধান্ত নিব সেটাই সন্তানের ভালোর জন্য সিদ্ধান্ত নিচ্ছি, এবং অবশ্যই তারা ভালো চিন্তা করেন, তাদের মতন করে ভালো চিন্তা মনে করেন সেটা। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ হলো যে একটা খোলামেলা আলোচনার পরিবেশ আছে কিনা ওই পরিবারে। যেমন ছোট ছোট জিনিস হতে পারে যে আমরা কিভাবে আমাদের ছুটি কাটাবো, কোথায় যাব, এটা কিন্তু পরিবারে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে পারে। একেবারে ছোট সদস্যও কিন্তু একটা মতামত দিতে পারে। এবং এই যে উৎসবগুলো আসছে সেখানে কি হবে, রান্না কি হবে, এই যে বিষয়গুলো সম্পৃক্ত করছি আমরা, এমনকি বাজেট করার জন্য যদি আমরা সম্পৃক্ত করি, আমরা যদি পরিবারে কে কি করব, প্রতিদিনের কাজগুলো কিভাবে ভাগ করে নিব, সেগুলো যদি আমরা সম্পৃক্ত করি, তাহলে কিন্তু এই ধরনের চাপিয়ে দেওয়ার ব্যাপারটা আসবে না। আমাদের সংস্কৃতিতে এটা খুব কম আছে। আমরা কিন্তু নিজেরাও বড় হয়েছে এমন যে আমাদের বাবা মারা বলে দিয়েছে এটা করো, আমরা করেছি, তো এইটা আমরা আবার আমাদের সন্তানদের উপরেও চালিয়ে দিই। তবু আমার কাছে মনে হয় যে ইদানিংকালে কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যদি আমরা খাবার টেবিলে একসাথে খাই, অন্তত একটা বেলা আমি বলবো যে সব সদস্যরা একসাথে বসে খাওয়া, এবং সেখানে কোনো ফোন থাকবে না, অন্য কোনো কাজের কথা হবে না, সেখানে শুধুমাত্র যে ওই যে ডিসিপ্লিন করার ব্যাপারগুলো হবে না, সেখানে শুধুমাত্র একজন আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য যে কথাবার্তা সেগুলো তারা করবে, এবং কি ভালো ছিল, কি কেমন কেটেছে দিনগুলো, দিনের মধ্যে কি ইন্টারেস্টিং বিষয়গুলো ছিল, কোনটা খুব ডিফিকাল্ট ছিল, এগুলো নিয়ে আলোচনা হোক না। এই আলোচনার পরিবেশটা আগে তৈরি হোক, কারণ আমাদের মধ্যে আসলে আলোচনার পরিবেশটাই পরিবারের মধ্যে নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। এই জন্য সন্তানরাও শেখে না যে আমার কথা কোনো কিছু হলে পরে আমি যে পরিবারের সাথে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। সে কিন্তু বন্ধুর সাথে আলোচনা করে, সে বাবা মার সাথে আলোচনা করে না। তো এই জন্য সে মনে করে যে আমার বাবা মা তো আমাকে শুনবে না, বুঝবে না, আমার বন্ধু বুঝবে, সুতরাং বন্ধুর কাছে যাচ্ছে সে। তো বাবা মা যদি সেটা বোঝাতে পারে যে না আমি আছি তোমার পাশে, আমি শুনতে চাই, এবং প্রথমেই আমি বিচার করব না, আমি প্রথমে শোনার সাথে সাথে যদি আমি যে উপদেশ দিতে চাই, তুমি এটা করলে কেন, তুমি এটা বললে কেন, তুমি এরকম করলে ঠিক হতো, এই যে কথাগুলো বলি না শুনে, তখনই কিন্তু সে স্টপ হয়ে যায় বলার ক্ষেত্রে। এই জন্য আমাদের প্রথম যে শোনার যে কানটা সেটা তৈরি করতে হবে, বোঝার যে মনটা সেটা আমাদের তৈরি করতে হবে, এবং আমরা কোন ধরনের শব্দ ব্যবহার করছি সেখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক শব্দ কিন্তু আমরা খুব জাজমেন্টাল ব্যবহার করি, তুমি কি বুঝো, তোমার তো বেশি বেশি চাহিদা, বা তুমি এটা বেশি জানো, তুমি মনে করছো নিজেকে বা অন্যের সাথে তুলনা। সেই যে ছোট ছোট জিনিসগুলো বাবা মারা যখন করছে, সন্তান কিন্তু ওটাকে বুঝে যাচ্ছে যে এটা আমার করা যাবে, কিছু করা যাবে না। সুতরাং ওই এনাবলিং এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য আমি বলবো হ্যাঁ, বড়দের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং সেটা তাদেরকে করতে হবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপা। আমরা কথা বলছিলাম সম্পর্কে স্বচ্ছতা নিয়ে, আপা সুন্দর করে বললেন যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা এবং একটা খোলামেলা পরিবেশের কথা। সো আরো একদম রিলেভেন্ট একটা কোয়েশ্চেন আসছে, স্যার যদি একটু অ্যাড্রেস করতেন যে একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে
কোন কোন দিকে বেশি লক্ষ্য রাখতে হবে? আমি জানি না আয়ুষ্কা প্রশ্নটা করেছে কোন সম্পর্কের কথা বলছেন, তারপরে যদি ওভারঅল স্যার একটু বলেন যে সম্পর্কের একটা টিকিয়ে রাখার জন্য কি কি কম্পোনেন্ট দরকার। আমরা প্রথমে আমরা বলি যে প্রক্সিমিটিটা খুব ইম্পর্টেন্ট, সম্পর্কের কাছাকাছি থাকতে হয়। সম্পর্কটা বেশি দূরে চলে গেলে মানে ফিজিক্যাল ডিস্টেন্সটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। ফলে সম্পর্কের সাথে আমাদের দেখা করতে হবে, এবং দেখা করা মানে যে শুধুমাত্র শারীরিকভাবে কাছাকাছি এসে দেখা করতে হবে তা নয়। আমরা কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটা সম্পর্ক যুক্ত রাখতে পারি। মানে হচ্ছে সম্পর্কের সাথে নিয়মিত আমাদের একটা যোগাযোগ থাকতে হবে। সেই যোগাযোগটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু যোগাযোগ থাকতে হবে, এটা আমরা বলি। তোমরা সম্পর্কের সাথে একটা যোগাযোগের একটা বিষয় আছে, প্রক্সিমিটির একটা বিষয় আছে। এরপরে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, মানে সম্পর্কের ক্ষেত্রে আমার একটা দায়বদ্ধতা থাকতে হবে, আমাকে জবাবদিহিতার একটা থাকতে হবে, এবং অবশ্যই ট্রাস্ট, সম্পর্কের ক্ষেত্রে একটা বিশ্বাসের জায়গা থাকতে হবে। এই ট্রাস্টের জায়গাটা যদি না থাকে, সম্পর্কের জায়গায় একটা মানে একদমই মানে আমরা বলবো যে আনকন্ডিশনাল একটা ট্রাস্ট থাকতে হবে। আনকন্ডিশনাল ট্রাস্ট ছাড়া সম্পর্কটা কিন্তু মজবুত হবে না। এখন এইগুলো তো সব গেল বইয়ের কথা বা তত্ত্বের কথা, কিন্তু বাস্তব জীবনে সম্পর্কটা টিকিয়ে রাখতে হলে আমাদেরকে আসলে যেটা মনে করতে হবে, সম্পর্কহীনতার জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আপা যে একটু আগে যে কথাগুলো বললেন, আমরা আসলে অনেক কাগজে এবং সম্পর্কের মধ্যে থাকি, কিন্তু সম্পর্কহীনতা আমাদেরকে গ্রাস করে ফেলছে। আমাদের মনে হচ্ছে যেন সম্পর্কটা খুব ভালো, আসলে সম্পর্কটা ভালো নয়, সম্পর্কটার মধ্যে অনেকগুলো ঘাটতি রয়ে যায়। সেই জায়গা থেকে আমরা বলবো যে আমাদেরকে সবার আগে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে, প্রথমত সম্পর্ক টিকিয়ে রাখতে কার সাথে টিকিয়ে রাখতে চাই, যাকে আমি ভালোবাসবো তার সাথে তো টিকিয়ে রাখতে চাই। সে আমার বন্ধু হোক, স্বজন হোক, আত্মীয় হোক, সন্তান হোক, বাবা মা হোক, বা প্রিয়জন হোক, কেউ তো একজন, তাকে তো আমি ভালোবাসি। তাই সেই জন্যই তো সম্পর্কটা টিকিয়ে রাখতে চাই। কিন্তু তাকে ভালোবাসতে যে আমি কিন্তু মাঝে মাঝে নিজেকে ভালোবাসতে ভুলে যাই। তাই আমি বলবো যে প্রথমে সম্পর্ক টিকিয়ে রাখার প্রথম শর্তই হচ্ছে আমি আমার নিজেকে ভালোবাসি কিনা মানুষ হিসাবে। আমি যখন নিজেকে ভালোবাসতে শিখবো, তাহলে কিন্তু প্রথমে এই শর্তটা খুব গুরুত্বপূর্ণ। এই শর্তটা পূরণ হলে কিন্তু আমি আরেকজনকে ভালোবাসতে শিখবো। মানে এমন কোনো সম্পর্ক নাই যে আমি আমাকে ছাড়া তোমাকে বেশি ভালোবাসি, সেটা নয়। কিন্তু আমি আমাকে ভালোবাসি বলেই তোমাকে ভালোবাসি। সুতরাং সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, এবং নিজেকে যত বেশি ভালোবাসা যাবে তত কিন্তু অন্যের সাথে সম্পর্কটা আরো বেশি মজবুত হবে। স্যার খুব সুন্দর করে বলছিলেন যে নিজের সাথে ভালোবাসা। আসলে সম্পর্ক বলতে গেলে আমরা অনেক সময় দেখা যায় যে অন্য মানুষটাকে ভালো রাখা, তাকে খুশি করা, এই ধরনের কিছু বিষয়ের দিকে ঝুঁকে যাই। বাট সম্পর্কের ভিত্তি যে ট্রাস্টের কথা বলছিলেন, লাস্টে স্যার বলছিলেন যে আমাদের নিজের প্রতি ভালোবাসার কথা, সেই জায়গাটাও খুবই গুরুত্বপূর্ণ। স্যার ছোট আর একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি। স্যারের একটু 10টার মধ্যে আমাদেরকে ছাড়তে হবে, সেই জন্য স্যারের কাছ থেকে একটু শুনে নিতে চাচ্ছি। ফ্যামিলির জায়গাগুলো নিয়ে আবার মনির আপার কাছে আসবো। স্যার এই সম্পর্কটায় প্রশ্নটা এসছে এরকম যে প্যারেন্টস এর সাথে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে অলরেডি, সো সেই গ্যাপটাকে আসলে অ্যাজ এ চাইল্ড কিভাবে সলভ করতে পারে, সেই জায়গাটা একটু অ্যাডভাইস চাচ্ছি। পৃথিবীতে আসলে এমন কোনো তালা আবিষ্কার হয় নাই যেটার চাবি নাই। ফলে এমন কোনো সমস্যা আবিষ্কার হয় নাই যেটার কোনো সমাধান নাই। ফলে সব প্যারেন্টস এর জায়গা থেকে এবং চাইল্ডের জায়গা থেকে সব সমস্যার সমাধান রয়েছে। এখন আমাদের খালি খুঁজতে হবে উপযুক্ত চাবিটা কোথায়, কিভাবে আমরা এটাকে খুঁজে পাবো। আমরা আসলে ভুল জায়গায় হাতড়াই, আমরা চাবিটা খুঁজতে বিভিন্ন জায়গায় হাতড়িয়ে বেড়াই, কিন্তু আসল যে যেখানে আপনি আবার সেই সম্পর্কের জায়গাটা আসবো। আমরা বলবো দিন শেষে কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা সম্পর্কটা খুব জরুরি। এখন সম্পর্কের ভিতরে কিন্তু দুটো জিনিস থাকে। আমরা অনেক সময় বলি না অমুকের সাথে আমার সম্পর্ক খারাপ, তার মানে কিন্তু তার সাথে আমার একটা সম্পর্ক আছে, সম্পর্কটা খারাপ হলেও একটা সম্পর্ক আছে। ফলে প্রথমত আমাদেরকে সম্পর্কহীনতার জায়গা থেকে বের হয়ে আসতে হবে। সম্পর্কহীনতার জায়গা থেকে যখন বের হয়ে আসবো, তখন আমাদের প্রশ্ন হবে যে সম্পর্কটা আছে এটা কি ভালো সম্পর্ক, মানে সুসম্পর্ক, নাকি সেটা খারাপ সম্পর্ক। যদি খারাপ সম্পর্ক থাকে তাহলে সেটাকে ভালো করার কিছু উপায় আছে, সেই ভালো করার উপায়গুলোকে আমরা গ্রহণ করব। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমরা সম্পর্কহীনতার মধ্যে চলে যাচ্ছি, আমরা খারাপ সম্পর্কটা রাখতে চাচ্ছি না। এই যে সন্তানের সাথে বাবা মার যখন একটা দূরত্ব হয়, সেটা একটা সম্পর্কহীনতার জায়গায় চলে যায়। কিন্তু সন্তানের সাথে বাবা মার যদি অনেক সময় একটু একটু বিরূপ সম্পর্ক থাকে, আমরা বলবো সেটাও খুব ভালো। সে বিরূপ সম্পর্কটাকেও কিন্তু আমরা সুসম্পর্কে পরিণত করতে পারি, এটা অনেক সহজ। কিন্তু সম্পর্কহীনতার জায়গাটা খুব কঠিন। সুতরাং বাবা মার সাথে সন্তানের যদি কোনো দূরত্ব থাকে, প্রথমত সম্পর্কহীনতা থেকে আমাদেরকে সম্পর্কের মধ্যে আসতে হবে। তার মধ্যে কিন্তু অনেক অনেক অপোনেন্সি থাকবে, অনেক কিছু। বাবা সন্তানের আচরণ পছন্দ করবে না, সন্তান বাবার আধিপত্য, মায়ের শাসন, এগুলো পছন্দ করবে না। কিন্তু এই যে পছন্দ অপছন্দ অপোনেন্সি, এগুলো করতে করতেই কিন্তু দেখা যাবে একটা সময় তারা খুব কাছাকাছি চলে এসেছে। ফলে আমরা কিন্তু বলি যে সম্পর্কহীনতা থেকে বেরোয় আসতে হবে, এটা হচ্ছে প্রথম চাবিকাঠি। তারপরের জায়গাগুলো হচ্ছে গুণগত সময়। আমরা সবসময় বলে থাকি আমাদের খুবই দুঃখজনক বিষয় হচ্ছে আমরা গুণগত সময় দিতে পারি না। ওই যে মুনির আপা একটু আগে বললেন যে মায়ের উপর একটা চাপ থাকে, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার মেয়ে এই কাজ করেছে, তোমার ছেলে এই কাজ করেছে। আর যখন ছেলে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে আসে, পুরস্কার নিয়ে আসে, তখন বলে আমার ছেলে তো কত ভালো রেজাল্ট করেছে। যখন ছেলে ভালো কিছু করে তখন সেটা আমার ছেলে হয়ে যায়। আর ছেলে যখন বা মেয়ে যখন অপছন্দের কাজ করে তখন সেটা হয়ে যায় তোমার ছেলে, তোমার মেয়ে কথা শুনে না।
এই জায়গা থেকে আমাদেরকে মনে রাখতে হবে আসলে সবারই ছেলে, সবারই মেয়ে, সবারই ভাই, সবারই বোন। সুতরাং এইগুলো আমরা যদি মাথায় রাখতে পারি এবং একটা আমরা বলবো যে হলিস্টিক অ্যাপ্রোচে তাকাইতে হবে, বড় প্রেমে আমাদেরকে চিন্তা করতে হবে, ছোট্ট করে নয়। আমরা প্রথমে সম্পর্কের জায়গায় নিয়ে আসবো, সম্পর্ক সবসময় ভালো নাও থাকতে পারে, কিন্তু ভালো না থাকলেও আমরা সেই চর্চাটা চালিয়ে যাব যাতে সম্পর্কটা ভালোর দিকে আসে। তো যেটা হয় যে এখন খুব বেশি দেখি যে যে যার রুম বন্ধ করে আছে, কোনো যোগাযোগ নাই, তো সেটার চেয়ে ফাইট ভালো, ঝগড়া তর্ক সেটা ভালো স্যার। অবশ্যই ভালো, অবশ্যই ভালো, আমি সেরকমই বলার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই বোনদের মধ্যে ঝগড়া, বাবা মার সাথে সন্তানের যে একটা তর্ক বিতর্ক, এগুলো কিন্তু সবসময় যে অস্বাস্থ্যকর তা না, এগুলো কিন্তু স্বাস্থ্যকর। একদমই একদমই একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ জানেই না। আমি আমি কিন্তু খুবই মানে আমার কাছে মাঝে মাঝে দুর্ভাগ্যজনক মনে হয়, একদমই সত্য কথা আপনাদেরকে বলি আজকে এখানে, মানে মানুষ শুনলে হয়তো মনে করবে না এটা তো ডাক্তার সাহেব সত্য বলে নাই। আমার কাছে যে রোগী আসেন, আমার আমার অভিজ্ঞতা আছে এরকম। আমি একটি মেয়েকে জিজ্ঞাসা করেছি তুমি কোন ক্লাসে পড়ো তো বলো তো। তার বাবা চট করে উত্তর দিল ক্লাস 3-তে পড়ে। মেয়েটা বললো না বাবা তুমি জানো না, আমি কিন্তু ক্লাস 4-এ উঠে গেছি। তো এই যে এটি কিন্তু সম্পর্কহীনতার একটা খুবই মানে আমরা বলবো যে একটা খুব নিকৃষ্ট বা উৎকৃষ্ট একটি উদাহরণ, যে তার বাবা জানে না যে মেয়ে কখন ক্লাস 3 থেকে 4-এ উঠে গেছে, বাবা মনে করছে 3-তেই পড়ে। এই জন্যই তো আমার কাছে আসতে হয়েছে, এই এই সমস্যা এই ধরনের সম্পর্কহীনতা বলেই তো আমাদের মতো মানুষের কাছে তারা সাহায্যের জন্য আসেন। ফলে আমরা বলবো মেয়ে ক্লাস 3-তে পড়ে বা 4-এ উঠে গেছে, এইটুক তো জানা আমি মনে করি বাবা মার একদম মৌলিক একটি কর্তব্য। এই জায়গাগুলোকে যদি আমরা তৈরি করতে না পারি, তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো তৈরি হতে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে বাবা মার মধ্যে এটা তোমার দায়িত্ব দেখা, এটা আমার দায়িত্ব দেখা, এরকম একটা ভাগাভাগি বা একটা কোন্দলের মধ্যে চলে যায় যে সন্তানের এই পার্টটা তোমার, এই পার্টটা আমার। সো দুজন মিলে যে করার যে জায়গাটা, ওইটা অনেক সময় আমরা মিস করে ফেলি, যেটা সন্তান হিসেবে সন্তানরাও মিস করে। যে বাবা মাকে যখন সন্তান দেখে যে তারা দুজন খুব ভালো আছে, তাদের সম্পর্কে দুজনের রিলেশনশিপে, সেটাও কিন্তু বাচ্চাদের জন্য একটা অ্যাসেট যে আমার বাবা মা একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপে আছে। তো এটা কিন্তু তার এই কথার দিকে একটু বলি, এটা কিন্তু তার ভবিষ্যৎ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনকে খুবই প্রভাবিত করে। সন্তান যদি দেখে মা বাবার প্রতি রেসপেক্ট আছে বা বাবার মায়ের প্রতি রেসপেক্ট আছে, একজন আরেকজনের প্রতি রেসপেক্ট আছে, তাদের মধ্যে মতদ্বৈততা থাকতে পারে। আমি আবারও বলছি মতদ্বৈততা, তার দ্বন্দ্ব, এটাও কিন্তু খুব আমি খুব খারাপ ভাবে দেখি না মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে। আমি বলি মতদ্বৈততা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু পারস্পরিক সম্মানবোধের জায়গাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটি আছে কিনা, পারস্পরিক সম্মানবোধ যদি না থাকে, তখন কিন্তু সন্তান দেখে যে তার মা তার বাবাকে সম্মান করছে না। সম্মান মানে আমরা কিন্তু রেসপেক্ট বলছি তার সিদ্ধান্তের রেসপেক্টের প্রতি, বা বাবা তার মাকে, তার স্বামী তার স্ত্রীকে রেসপেক্ট করছে না তার বিশ্বাসের জায়গা, বোধের জায়গা বা তার সিদ্ধান্তের জায়গায়। ওইটুকু রেসপেক্ট যদি কারো সিদ্ধান্তের প্রতি না থাকে, কারো সিদ্ধান্তের মতামতের প্রতি যদি আমাদের সেইটুক সম্মান বোধ না থাকে, সেটি সন্তানের ভবিষ্যৎ জীবনে কিন্তু একটা বিপর্যয় নিয়ে আসবে। অনেক ধন্যবাদ স্যার এই জায়গাটা অ্যাড্রেস করার জন্য। মুনির আপার কাছে একটু ফিরবো একটা প্রশ্নের উত্তর চেয়ে, যে মা বাবা তাদের পছন্দের বাইরে অন্য কাউকে অ্যালাউ করছে না। সো নিজের পছন্দ বলতে আমি ধরে নিচ্ছি যে জীবন সঙ্গী হিসেবে হয়তো কাউকে পছন্দ করছেন। সো ওই জায়গাটায় কিভাবে আসলে বাবা মাকে বোঝাতে পারে বা ব্যালেন্স করতে পারে মুনির আপা? এখানেও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেই যে আমরা আলোচনা করার মতন সুযোগ আছে কিনা, সেই পরিবেশ আছে কিনা, বাবা মা শোনার মতন জায়গায় আছে কিনা, সন্তান বলার মতন জায়গায় আছে কিনা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, সংসারটা করবে তো সন্তান, সুতরাং সন্তানের পছন্দ তার সাথে মিলছে কিনা, সে কেমন ভাবছে, সেই জায়গাটা তো বাবা মার আসলে প্রথম মানে দেখার বিষয় বলে আমি মনে করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাবা মার যে দৃষ্টিভঙ্গি, বাবা মার যে এক্সপেরিয়েন্স, বাবা মা যে এক্সপেকটেশন, সেখান থেকে তারা চায় সেরকম ধরনের সন্তানরা তাদের জীবনসঙ্গী সেরকম করে খুঁজে নিক, এবং যখন সেটা না মেলে তখন দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। তবে এই জায়গাটায় আমি মনে করি ব্যক্তিগতভাবে যে অবশ্যই আলোচনা করা যেতে পারে, বাবা মা বলতে পারে কেন তারা মনে করছে, এবং তাদের যে আপত্তি সেটা তারা যদি যুক্তি সহকারে বলে, নিশ্চয়ই সন্তান সেটা বুঝবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষই যৌক্তিক আলোচনা বুঝতে পারে। আর যদি সন্তান যৌক্তিক হয় তাহলে বাবা মার সেটা মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং তাহলেই কিন্তু এটাকে নিরোধ করা সম্ভব। আদারওয়াইজ প্রথম থেকেই যদি এরকম একটা টানাপোড়েনের সম্পর্ক তৈরি হয় এবং এই যে যিনি আসছেন
এই পরিবারে নতুন সদস্য, তিনি যদি আসলে সেইভাবে করে তাকে স্বাগতম জানানো না হয় এবং তাকে যদি গ্রহণ না করা হয়, তাহলে কিন্তু একটা সম্পর্কের একটা চির কিন্তু থেকেই যাবে। সে কিন্তু সম্পর্কের একটা সদস্য হতে তার জন্য কষ্ট হবে। সুতরাং ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হিসাবে দেখা দরকার, এবং সেই জায়গায় সকলেরই একটা ভূমিকা আছে বলে আমি মনে করি। আর আমাদের দেশে তো আসলে ওই নিজের পছন্দে বিয়ে করা বা সংসার করা বা ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এগুলো কিন্তু এখন না, আমরা খুব দেখি না। বাবা মারা, মানে বাচ্চারা যখন এমনকি বিয়েও করে ফেলে সন্তানেরা, তখনও তারা কন্ট্রোল করতে চায়, বাবা মারা কন্ট্রোল করতে চায় তাদেরকে। তো এই যে একটা আচরণ, এটাকে কিন্তু এর থেকে বের হয়ে আসতে হবে। তার একটা পরিবার, সেই পরিবার সে কিভাবে চালাবে, কি করবে, তার পছন্দ কি, সেখানে সে সমস্যাগুলো সমাধান কিভাবে করবে, সেটাও তাদেরকে শিখতে হবে। কিন্তু সেখানে যদি তাদের সাহায্য লাগে, তারা যদি সাহায্য চায়, সেখানে আমরা সাহায্য করতে পারি, আমাদের চিন্তা ভাবনাগুলোকে শেয়ার করতে পারি, কি আমরা মনে করছি, আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা কি মনে করছি সেগুলোকে শেয়ার করতে পারি, কিন্তু সিদ্ধান্তটা তাদের। একদম। তো মনির আপা, আবার আসবো ফ্যামিলি রোলের কথা, এই জায়গাগুলোতে কি হতে পারে সেই জায়গাটা আবার ফিরে আসবো। তার আগে একটু স্যারের কাছে, স্যারের যেহেতু আমরা একটু স্যারকে আগে গুড বাই করতে হচ্ছে, তার আগে একটা প্রশ্ন না করলেই না স্যার। একটা প্রশ্ন এসছে আমাদের আলোচনার মধ্যে থেকে, যে আমরা কোয়ালিটি টাইমের কথা বলছি, যে একটা সুন্দর সময়ের কথা বলছি, সেটা বলতে এক্স্যাক্টলি কি মিন করছে, সেটা একজন আমাদের জানতে চেয়েছে অন্তরা। হ্যাঁ, ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর আমি অনেকবার অনেক জায়গায় দিয়েছি। যখন কোয়ালিটি টাইম বলতে আমাদের দেশে যেটা সাধারণত বলা হয়, যেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে আমি তো কালকে আমার ছেলের সাথে সারাক্ষণ ছিলাম। কি করেছেন? বললো আমি তো বাংলাদেশ ইন্ডিয়া ক্রিকেট ম্যাচ হলো 8 ঘন্টা, আমিও দেখলাম, আমার ছেলেও দেখলো, একসাথে 8 ঘন্টা সময় কাটিয়েছে। এর চাইতে বেশি কোয়ালিটি টাইম আর কি দিব বলেন, আমাদেরকে জিজ্ঞাসা করে। আমরা বলি এটা একদমই কোয়ালিটি টাইম হয় নাই, কারণ আপনার মনোযোগ ছিল খেলার দিকে, আপনার সন্তানের মনোযোগ ছিল খেলার দিকে, এবং আপনারা দুজন মিলে আলাদা আলাদা খেলা দেখেছেন, কেউ কারোর দিকে কোয়ালিটি টাইম দিতে পারেন নাই। কোয়ালিটি টাইম দেওয়ার জন্য 8 ঘন্টা 10 ঘন্টা লাগে না। কোয়ালিটি টাইমটা হচ্ছে সামান্য কিছু বিচ্ছিন্ন সময়। 8 ঘন্টার জায়গায় যদি 30 মিনিট সময় দেওয়া যায়, এবং এই সময়টি বাবা বা মা বা একজন আরেকজনকে সাথে মিথস্ক্রিয়া করবেন, ইন্টারাকশন করবেন, তার সাথে কথা বলবেন, মানে তিনি যেন মনে করে, সন্তান যেন মনে করে বাবা মার সমস্ত মনোযোগ এখন আমার দিকে, আর বাবা মাও যেন সন্তানের মনোযোগটা তার দিকে কেড়ে নেয়, মানে সন্তানও বাবা মার দিকে মনোযোগ দিবেন। একে অপরের প্রতি যে আমরা বলি মনোযোগ দেয়া, পরস্পরের ইন্টারাকশন করা, তাদের যে মিথস্ক্রিয়া, সেটিই কিন্তু হচ্ছে কোয়ালিটি টাইম। কোয়ালিটি টাইম বলতে আমরা তার সাথে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করা বুঝি। কোয়ালিটি টাইম বলতে এমন একটি খেলা খেলবে বাবা মা সন্তানের সাথে, সেটিকে বুঝি। কোয়ালিটি টাইম বলতে সন্তানের আবেগ নিয়ে আমরা কথা বলতে বুঝি সন্তানের সাথে। বাবা মা তার নিজের সমস্যা বা আবেগ নিয়ে সন্তানের সাথে ডিসকাস করবে, সেটিকে আমরা বুঝি। সন্তানকে জিজ্ঞাসা করবে, সন্তানের কাছে মতামত নেবে পারিবারিক ছোটখাটো বা বড় কোনো বিষয়, সেগুলো হচ্ছে কোয়ালিটি টাইম। একসাথে সময় কাটানো মানেই কোয়ালিটি টাইম নয়, একসাথে সময় কাটানোর অর্থই কোয়ালিটি টাইম নয়। এবং সেই জায়গাটা তো স্যার নিশ্চয়ই শুধু সন্তান প্যারেন্টস এর ক্ষেত্রে না, এই যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের কথা বলছি, সবার ক্ষেত্রে সেই জায়গাও খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় দেখা যায় যে ও তো কখনো ভালোবাসি কথাটা বলে নাই, সো তার মানে ধরেই নিচ্ছে হয়তো ভালোবাসে না। সো এই গ্যাপ গুলোও কিন্তু এই ভাবের আদান প্রদানের অভাবে অনেক সময় হয়ে যায়। সো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ। স্যার, আমরা মুরাদ জানাচ্ছেন যে স্যার ম্যাম দুজনকে স্যার আপনাদের সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্যার আগেও সময় দিয়েছেন এবং আশা করছি আপনাকে আরো সামনের কোনো অংশ আমরা পাবো। আমরা আরো কিছুক্ষণ আলোচনায় থাকছি, স্যারকে এই মুহূর্তে বিদায় দিতে হচ্ছে। স্যারের নিশ্চয়ই আরেকটা প্রোগ্রাম আছে। স্যারকে আমরা আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে পাচ্ছি এবং আপনার ভ্যালুয়েবল কথা শুনছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের উপরে, যেটা আসলে আমাদের ওভারঅল এখন কিন্তু মেন্টাল হেলথের জায়গা থেকে আমাদেরকে সবাইকেই সাহায্য করছে বিভিন্ন ভাবে। স্যার সেই জায়গা থেকে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি আমাদের যে ক্যাম্পেইন চলছে সেটা এবং তারপরেও আপনাকে আবার বিভিন্ন সময় আমাদের সাথে পাবো। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে। আপনাদেরকেও ধন্যবাদ, মনির আপাকেও ধন্যবাদ। অনেক ভালো লাগলো। তো একটু মনির আপার কাছে প্রশ্নটা এসেছে, সেজন্য একটু এভাবে জানতে চাচ্ছি মনির আপার কাছে আমার প্রশ্ন। বাবা মায়ের বাইরে চাচা ফুপু এই সম্পর্কগুলো খুব কঠিন হয়ে যায়, কারণ তাদের অতিরিক্ত কনসার্নিং, হেয় করে কথা বলা, বিচার দেয়া, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন মনির আপা। হ্যাঁ, এরকম অনেক সময় দেখা যায় যে হয়তো বাবা মা ঠিক আছে সন্তানের ব্যাপারে, তারা শুনছে কথা, কিন্তু পরিবারের অন্য সদস্যরা শুনছে না,
এবং এই সম্পর্কের ব্যাপারগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে বাবা মার সাথে ওই যে চাচা ফুফুর যে সম্পর্ক কেমন সেটাও কিন্তু অনেকটা নির্ভর করে। এবং ওই চাচা ফুফু বা খালা মামা যেই হোক না কেন, সেখানে তারা কি ধরনের ভাবে বড় হয়েছে, তাদের যে সামাজিকীকরণের প্রক্রিয়া, সেটাও তাদের যে অভিজ্ঞতা সেটাও এখানে নির্ভর করে। তো সেই বিষয়টিতে যদি সন্তান সেটি মানে সেই যে ব্যক্তি এই ধরনের অবস্থার শিকার হচ্ছেন, তিনি যদি এটা নিয়ে কথা বলতে পারেন, খুব ভালো হয়। যে আমার তার অনুভূতি নিয়ে, যে আমার তুমি এটা বলেছো বা আপনি এটা বলেছেন, আমার এরকম কষ্ট লেগেছে, আমি এটাতে অনেক কষ্ট পেয়েছি, মনে আমার অনেক আঘাত লেগেছে, আমি নিজেকে খুব অপমানিত বোধ করেছি, বা আমার খুব কান্না পেয়েছে। এই ধরনের বিষয়গুলো যদি বলা যায় তাহলে কিন্তু তার মধ্যে একটা বোধোদয় হতে পারে। সে হয়তো বুঝতে পারছে না যে এই কথাগুলো আসলে কি ধরনের প্রভাব তার মনের উপরে ফেলছে। তো সেই জন্য এটা অনেক সময় সেও কিন্তু সুন্দর করে বলে দিতে পারে এই বিষয়টি। যদি সে না বলতে পারে তাহলে তার বাবা মার সাথে আলোচনা করতে পারে, এবং বাবা মা সেরকম একটা আলোচনার সুযোগ তৈরি করতে পারে। এবং এখানে ওই সন্তানের সুরক্ষা, আমরা বলেছিলাম যে বুলিং, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ হলো যে একটা মানুষ যদি সারাক্ষণ এরকম ধরনের কথা শুনতে শুনতে বড় হয়, তাহলে কিন্তু তার আত্মবিশ্বাস অনেক কমে যায় এবং তার মধ্যে হীনমন্যতা তৈরি হবে। সে পরবর্তীতে সবসময় মনে করবে আমার দ্বারা কিছু সম্ভব না, আমি কিছু পারবো না করতে। সে কোনো চ্যালেঞ্জ নিতে হয়তো ভয় পাবে বেশি করে। তো এই এবং অন্য সময় অন্য যে সম্পর্কগুলো, সেখানেও এগুলো প্রভাব পড়বে, নেতিবাচক ভাবে প্রভাব পড়বে। সুতরাং এখানে বাবা মারও দেখার ব্যাপার যে সন্তান যদি অনেক মানে শিশু হয় এবং সেখানে সে যদি নিজে না বলতে পারে, সন্তান যদি প্রকাশ করে বাবা মার কাছে, এবং সে বাবা মা যেন সেরকম পরিবেশ তৈরি করে যেন সন্তান সেই কথাটা বাবা মার কাছে বলতে পারে। সে যে কারো দ্বারা কোনো ধরনের হীনমন্যতার শিকার হলে, কোনো ধরনের মানসিক আঘাত পেলে, সেটা যেন সে বলতে পারে। এবং এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, আমরা দেখি এই বলার সুযোগ দেওয়া হয় না বলে যে যে নির্যাতনের মধ্য দিয়ে শিশুরা যায়, যৌন নির্যাতনের মধ্য দিয়ে শ্বশুরা যায় বা অন্যান্য ধরনের নির্যাতনের মধ্য দিয়ে যায়, সেগুলো কিন্তু তারা আর তখন শেয়ার করে না। এই জন্য এটা কিন্তু আমাদের ওই পরিবেশটা কিন্তু তৈরি করতে হবে এবং বাবা মাকেও বুঝতে হবে। জি আপা, একটা মন্তব্য নিতে যাচ্ছি। জাস্ট আপনি যে পরিবেশের কথা বলছেন সেই জায়গা থেকে আফিয়া বলছেন এভাবে যে আমার আম্মু আমাকে সব কাজই ইন্সপায়ার করে, আমাদের মধ্যে ভালো বন্ডিং আছে, ট্রাস্ট আছে, কিন্তু আমার ছোট বোন আম্মুর কোনো কথা শোনে না, সে নিজেও চুপচাপ থাকে সারাক্ষণ। সো যে পরিবেশটা নিয়ে কথা হচ্ছিল মনির আপা, সো সেই পরিবেশটাই বলছে যে একজন নিজের ক্ষেত্রে যে রিলেশনশিপটা একরকম আছে, ফ্যামিলি কনটেক্সট থেকেও যদি আপা একটু ব্যাখ্যা করেন এই জায়গাটা। সো মায়ের সাথে এক সন্তানের সম্পর্কের ডাইনামিক্সটা একরকম যাচ্ছে, ইন্সপায়ার করছে এবং ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ট্রাস্টিং সম্পর্কটা, কিন্তু ছোট বোনের ক্ষেত্রে ভিন্ন। সো আপা যে আলোচনায় ছিলেন সেই জায়গা থেকে এই প্রশ্নটার একটু যদি ব্যাখ্যা দেন। মানে এটাও একটা, হ্যাঁ এটাও একটা ব্যাপার যে আমরা কিন্তু মানে একই বাবা মা, একই মা, তার কয়েকজন সন্তান যদি থাকে, তাদের মধ্যে কিন্তু কেউ দেখা যায় একটু তার বেশি আদরের, বেশি কাছের, বেশি ভালো লাগার, আবার আরেকজন সন্তান হয়তো সে যদিও মা বাবা স্বীকার করতে চায় না অনেক সময়, কিন্তু দেখা যায় যে তার কোনো না কোনো আচরণে এক ধরনের বিভেদ, বৈষম্য দেখা দেয় এবং সেটা কিন্তু সন্তান বুঝতে পারে খুব ভালোভাবে। এবং সেই কারণে তখন সন্তানের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, এবং শুধু বাবা মার সাথে সন্তানের দূরত্ব তৈরি হয় না, সে তার ওই ভাই বোনের সাথেও কিন্তু একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়ে যায়। এবং সে আরো আস্তে আস্তে গুটিয়ে নিতে নিতে দেখা যায় যে সে হয়তো প্রকাশ করতে পারছে না। যেমন যে কথাটি এখানে বলা হয়েছে যে তার ছোট ভাই বা বোন, সে মনে করছে যে বাবা মা তাকে ভালোবাসে না, কিন্তু তার সাথে তার মায়ের সম্পর্ক ভালো আছে, এবং মা মনে করছে তার কথা শুনছে না। এই যে জায়গাটা তৈরি হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা সম্পর্ক ইউনিক, এটা মনে রাখতে হবে। আমরা অনেক সময় মনে করি যে না আমি ওর জন্য করেছি, এটাও তো তাই। প্রত্যেকটা মানুষ তো আসলে অদ্বিতীয়। এখন আমি যদি আমার ওই মানে যে সন্তান বলছে যে সম্পর্ক ভালো, আমি যদি মা হিসাবে আমি আরেকজন সন্তানকেও ঠিক ওই সন্তানের মতোই তুলনা করি, তাহলে তো হবে না। কারণ প্রত্যেকটা মানুষই তো ভিন্ন,
প্রত্যেকটা মানুষের অনুভূতি ভিন্ন, প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতা ভিন্ন। তাহলে আমাকে কিন্তু মনে রাখতে হবে যে আমার আরেকজন সন্তানের সাথে আমাকে ঠিক ওই সন্তানের মতন করে মিশতে হবে। আমি আরেকজন সন্তানের মতন করে ওই সন্তানের সাথে মিশবো সেটা হবে না। তো ওকে বুঝবো আমি কিভাবে, তার মনের অবস্থাটা আমি কিভাবে বুঝতে পারছি, সেই জায়গাটা বুঝতে হবে। যখন বুঝতে না, যখন কমিউনিকেশন না করতে পারে, সেই সময়টা কিন্তু সমস্যা হয়। আর প্রত্যেকটা মানুষের মানসিক গঠনও কিন্তু ভিন্ন। যেমন হতে পারে যে আরেকজন ব্যক্তি হয়তো একটু ইন্ট্রোভার্ট, হয়তো সে বলছে না মুখে, হয়তো সে চাচ্ছে কিছু, কিন্তু তার সাথে কিভাবে আমি কমিউনিকেট করব সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো এটা আমরা ছোটবেলা থেকেই দেখি যে যেমন বড় সন্তান, যখন ছোট সন্তান আসে তখন বড় সন্তানকে বলা হয় যে তার আর সে আদর নেই, এখন ছোট সন্তান, এইভাবে করে কিন্তু আমরা নানান ভাবে বিভেদ তৈরি করে ফেলি। এবং তখন কিন্তু এই ভাই বোনের মধ্যে সম্পর্কটা কিন্তু ভীষণভাবে প্রভাব পড়ে, এবং তারা যখন বড় হয় তখনও কিন্তু এই কথাগুলো তারা ভুলে যায় না, তারা কিন্তু তাদের মধ্যে থাকে, এবং এই ভাই বোনের মধ্যে সম্পর্কগুলো কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য আমার মনে হয় যে এই জায়গাটায় ওই যে প্রশ্ন করেছে তারও একটু বোঝার ব্যাপার। সেও হয়তো বোনের সাথে কথা বলতে পারে কেন এটা হচ্ছে, সে হয়তো মায়ের সাথেও কথা বলতে পারে যে কেন এটা হচ্ছে, কেন তো এই সে বড় বোন হিসেবে সেও একটা রোল প্লে করতে পারে এই নেগোসিয়েশনটা আসার জন্য। এবং সে এবং এমনও হতে পারে যে সেই বোনের সাথে কথা বলে, যে সিবলিংস এর, তারাও কিন্তু আলোচনা করে কিন্তু বুঝতে পারে হয়তো মা আসলে সেরকম হয়তো কিছু করছে না, হয়তো সন্তান হয়তো তার এক্সপেকটেশন ডিফারেন্ট, সেই জন্য হয়তো সে বলছে, এটা কিন্তু সেও তখন বুঝতে পারবে। ওকে, সো আপা একটু অনেকেই সাথে আছেন, প্রশ্ন করছেন এবং নানা মন্তব্য আমাদের আলোচনা বিভিন্ন জায়গায় অনেকেই বলছেন যে তারা এগ্রি করছেন বিভিন্ন পয়েন্টের সাথে, স্যারের সাথে এগ্রি করছিলেন, ম্যামের সাথে এগ্রি করছেন। সো একটা প্রশ্ন এসেছে যে অন্তরা বলছে যে হাউ টু প্র্যাকটিস সেলফ লাভ ইন দিস ডিজিটাল এজ ওয়্যার উই আর কনস্ট্যান্টলি প্রেশারাইজড টু কনফর্ম টু ডিফারেন্ট স্ট্যান্ডার্ডস অফ সোসাইটি। অন্তরাকে যদি একটু বলি, আমরা সেলফ লাভের কথা বলছিলাম, ওই প্রসঙ্গে হয়তো আপনি বলছেন যে স্যার বলছিল যে সম্পর্কে ভালো করার ক্ষেত্রে উপাদানের মধ্যে একটা বড় কম্পোনেন্ট হচ্ছে সেলফ লাভ। আসলে আমরা যে সোসাইটিতে বিলং করি না কেন, সোসাইটির স্ট্যান্ডার্ড যাই হোক না কেন, আমার নিজের কাছে নিজের স্ট্যান্ডার্ডটা কি ভালো থাকার জন্য, বা নিজেকে আমি কোন ফ্রেমওয়ার্ক থেকে দেখি, আমি কি সোশ্যাল ফ্রেমওয়ার্ক থেকে আসলে নিজেকে অনেক বেশি বিচার বিশ্লেষণ করছি, যে জাজমেন্টের কথা আসছিল মনির আপার কথা থেকে, এমপ্যাথির কথা আসছিল, তো ওই জাজমেন্ট গুলো কি আমি নিজেকে অনেক বেশি করছি, নাকি আমি যেমনই সেইভাবে আমি নিজেকে একসেপ্ট করতে পারছি? তো আমার আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা আছে। বলছেন সোশ্যাল স্ট্যান্ডার্ড, সোসাইটিতে অনেক ধরনের অনেক স্ট্যান্ডার্ড আছে। আপনি ঢাকা শহরে একরকম কিছু পাবেন, আপনি ঢাকার বাইরে গেলে অন্য কিছু পাবেন, আপনি দেশের বাইরে গেলে অন্য একটা কালচার প্রেক্ষাপট পাবেন। বাট আপনি আসলে নিজেকে নিয়ে কতটুকু স্যাটিসফাই, নিজেকে কতটুকু গ্রহণ করতে পারছেন, আপনার ভালো লাগা মন্দ লাগা, আপনার পারা না পারা সবকিছুকে নিয়ে আপনি কতটুকু গ্রহণ করতে পারছেন নিজেকে, সেইটা কিন্তু অনেকটা ঠিক করে দেয় আপনি নিজেকে কতটা ভালোবাসতে পারছেন। ওই বিষয়টা এত সূক্ষ্ম যে এটা চট করে বললেই যে হয়ে যাবে এমনও কিন্তু না। এটা একদম ছোটবেলা থেকে প্র্যাকটিস করার বিষয়। যে বারবার আমরা বলছি পারিবারিক সম্পর্ক, প্যারেন্টস এর সাথে রিলেশনশিপ। সো যখন আমি দেখি যে চারপাশ থেকে আমাকে শুধু ব্লেমই করা হচ্ছে, আমাকে তুমি এটা পারো না, তোমাকে দিয়ে হয় না, তুমি ভালো না, এরকম কথা শুনতে শুনতে আসলে আমাদের কিন্তু নিজেদের সম্পর্কে বিশ্বাস বলে, ভালোবাসা বলে আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। সো বিষয়টা খুব সিম্পলি আমরা বলছি যে সেলফ লাভের কথা, কিন্তু বিষয়টা তো সিম্পলও না। যদি কারো ক্ষেত্রে এই জায়গাটার বিপরীত কোনো অনুভূতি খুব স্ট্রং হয়, সেখানে কিন্তু সিভিয়ার কোনো হেল্পের জায়গাও দরকার হতে পারে। তো মনে হয় আপনার কাছে আসবো, আর দু একটা কমেন্ট পড়ি। আফরোজ দিল সুলতানা বলছেন যে আমার বয়স 60 বছরের উপরে, ছেলে বিয়ে দিয়েছি, মেয়ে এমএ পড়ে, এখন আমি ওদের কাছ থেকে শিখছি বলে মনে হচ্ছে। তো অনেক ক্ষেত্রে মনে হয় ওরাই ঠিক, ওদের গুরুত্ব দিলে ভুল কিছু নাই। অসাধারণ একটা কথা বলেছেন যে আসলে বাবা মা হিসেবে বাচ্চাদেরকে গুরুত্ব দেয়া এবং তাদের কাছ থেকে যে আসলে অনেক কিছু শেখার আছে, সেরকম একটা মন্তব্য পেলাম। আমাদের সাথে আছে শাহনাজ, তাসলুবা খান আছে, নাবিল আছে আমাদের সাথে। মারিয়া চিত্র প্রশ্ন করেছেন একটা, যে আজকাল ভাই বোনদের মধ্যে আন্তরিকতা কমে যাচ্ছে অনেক ক্ষেত্রে, বাড়িতে একসাথে থাকলেও দেখা যায় যে যার মতো করে থাকছে, কাজ করছে, কিন্তু একে অপরের সাথে কিছু শেয়ার করার ব্যাপারটা, ইন্টিমেসি, এগুলো কমে যাচ্ছে। এটা কি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটানোর জন্য? পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে একে অপরের প্রতি আন্তরিকতা কিভাবে ফিরে আসবে? মনে আপা যদি একটু ফ্যামিলি থেরাপিতেও আপনি অনেকদিন ধরে কাজে আছেন, সো সেই ব্যাকগ্রাউন্ডটা থেকেও যদি আপনি একটু এই জায়গাটায় বলেন।
এখানেও সেই মানে যোগাযোগের ব্যাপারটা, আমরা তো একটা এই কথা শুনতে শুনতে মনে হলো যে আগে তো একটা টেলিভিশন ছিল, একটা রিমোট ছিল, ভাই বোনের মধ্যে কোন চ্যানেল দেখবে বলে অন্তত সেই রিমোটটা নিয়ে কাড়াকাড়ি হতো। এখন যার যার ডিভাইসে শেষে দেখে তার তার ঘরে, আর তার তখন আর যোগাযোগের সুযোগটা হচ্ছে না। এই জন্য উনি যেটা বলেছেন যে এই ডিজিটাল দুনিয়াতে এসে কি আমরা আসলে নিজের মধ্যে আরো বেশি ঢুকে যাচ্ছি কিনা, আমাদের এই সম্পর্কগুলো আরো বেশি শিথিল হয়ে যাচ্ছে কিনা। তো এটা ভাবার মতো বিষয়, দেখতে হবে যে কতটা সময় আমি আসলে দিচ্ছি এই ডিজিটাল মিডিয়াতে, আর কতটা আমি দিচ্ছি একে রিয়েল যে সম্পর্কগুলো, সেখানে রিয়েল সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেখানে কিভাবে একজন আরেকজনের সাথে পারস্পরিক মিথস্ক্রিয়া হয় সেটা বোঝা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সেটা যদি আমি ঠিকঠাক মতন আমার শিশুকাল থেকেই করতে পারি, তাহলে কিন্তু বড় যখন হব আমি একজন দায়িত্বশীল, সেখানে আমি কর্মক্ষেত্র বলি, পরিবার বলি, সেই সব জায়গাতেই কিন্তু আমি সেটাকে সুন্দরভাবে আমি আমার যে ভূমিকাটা সেটা পালন করতে পারবো। আর পারিবারিক যে আমরা বলছি যে ফ্যামিলি থেরাপির যে ব্যাপারটা, এটা আসলে কি হয়, যেমন এখানে আমরা দেখছি যে আসলে বলা হচ্ছে যে পরিবারের মধ্যে সম্পর্কটার একটা ভাঙন ধরছে, তারা একজন আরেকজনের সাথে ঠিকভাবে যোগাযোগ হচ্ছে না। এই জায়গাটা ফ্যামিলি থেরাপি খুব ভালো একটা কাজ করতে পারে। আমরা অনেক সময় দেখেছি যে পরিবারটা যখন ভেঙে যাচ্ছে, সম্পর্কগুলো যখন ভেঙে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, যেটা হেলাল ভাই বলেছিলেন সম্পর্কহীনতায় চলে যাচ্ছে, একটা কোনো ধরনের বিরোধও হচ্ছে না, কোনো ধরনের দ্বন্দ্বর জন্য কারণেও যে সম্পর্কটা টিকে থাকার ব্যাপার সেটাও হচ্ছে না। তো এরকম একটা সিচুয়েশনে যখন চলে যায়, তখন কিন্তু ফ্যামিলি থেরাপির যে জিনিসটা করে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ফ্যামিলি দেখে যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তি একক সত্তা হলেও সে কিন্তু একটা, যেমন পরিবারের একটা সিস্টেমের মধ্যে সাথে সম্পর্কিত, অন্যান্য সদস্যদের সাথে সম্পর্কিত, তেমন তার যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানের সাথে সে সম্পর্কিত, তার কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত, প্রত্যেক সদস্যই কিন্তু এইভাবে করে তার নিজের পরিবারের মধ্যে নিজের সাথে এবং পরিবারের বাইরের যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তার সাথে সম্পর্কিত। তো যখন একজন মানুষের মধ্যে সমস্যা তৈরি হয়, সে যে ধরনের সমস্যাই তৈরি হোক না কেন, সেটা কিন্তু এই সিস্টেমকে কোনো না কোনো ভাবে ইম্প্যাক্ট করে। এবং আমরা যখন একজন মানুষকে নিয়ে কাজ করি, বেশিরভাগ সময় দেখা যায় সে তার সমস্যাটা বুঝতে পারলো, সে তার সমাধান হয়তো তার যাওয়ার জায়গা, সেই জায়গাটায় যাওয়ার জন্য সে প্রস্তুত হলো, কিন্তু সে যেহেতু সিস্টেমের সাথে সম্পর্কিত, তখন এই পরিবারের সদস্যদের সম্পর্কিত, তারা তো আসলে বুঝলো না। ফ্যামিলি থেরাপিতে কিন্তু এই পরিবারকে একসাথে নিয়ে কাজ করা হয় এবং সেখানে একাধিক থেরাপিস্ট কাজ করেন, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেসের মধ্যে দিয়ে যেটা দেখা যায় যে একটা রিফ্লেকশন দেওয়া হয়, যে আলোচনাগুলো যেগুলো হয় সেগুলোর মধ্যে কিভাবে একে অপরের সাথে তারা মিথস্ক্রিয়া করছে, কে কিভাবে মূল্য দিচ্ছে আর একটা সম্পর্ককে, কে কিভাবে সাহায্য করতে পারে একজন আরেকজনকে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে ওর সমস্যা, একজন ব্যক্তির সমস্যা মানে তার সমস্যা বলে আমি ছেড়ে দিব তা না, যেটা আমারও একটা সমস্যা, আমারও এখানে কিছু ভূমিকা আছে, সেটা আমার কি ভূমিকা হতে পারে সেই সমাধানের জন্য বা তাকে সাহায্য করার জন্য, সেটাও যদি আমি বুঝতে পারি, তখন কিন্তু দেখা যায় এই সম্পর্কের উন্নয়নটা ঘটে। এবং বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা আসলে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন না, কিন্তু এই পারিবারিক যখন থেরাপির মধ্য দিয়ে যাই, তখন অন্য সদস্যরাও কিন্তু এই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারেন। এখানে আচরণটা করছেন, যেমন ধরেন একজন ব্যক্তির মধ্যে সমস্যা আছে, তিনি এই চিন্তাটা কেন এরকম করছেন, তিনি এই আচরণটা কেন এরকম করছেন, এটা কিন্তু অনেক সময় পরিবারের সদস্যরা বুঝতে পারেন না, কিন্তু যখন ফ্যামিলি থেরাপিতে যাওয়া হয় তখন কিন্তু তারা এটা ভালো করে বুঝতে পারেন এবং সেখানে তার জন্য কি ধরনের সহযোগিতা দেওয়া প্রয়োজন সেটাও তারা তখন বুঝতে পারেন। এই জন্য দেখা যায় এই সমস্যাটার সমাধানটাও কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হয় এবং অনেক বেশি টেকসইও হয়। ওকে আপা, অসংখ্য ধন্যবাদ এই জায়গাটাও আমাদেরকে একটু এডুকেট করার জন্য। এই যে আলোচনাটা হচ্ছিল যে আসলে
পুরো সিস্টেমে যখন একটা পরিবর্তন চলে আসে, একটা ইন্ডিভিজুয়ালের কোনো ক্রাইসিসটা, তো সেরকম একটা মন্তব্য এসছে। জাহান বলছেন যে প্যারেন্টসদের মধ্যে রিলেশনটা ছোটবেলা থেকে ভালো দেখছে না এবং এখন পর্যন্ত একই রকম, মানে খারাপ একটা সম্পর্কের অবস্থায় ছোটবেলা থেকে দেখে আসছে এবং কখনোই বন্ডিংটা ছিল না, এই জন্য অনেক ডিপ্রেস। তো একটু যদি বলি আফিয়া, যদি একটু খেয়াল করেন যে আমাদের আসলে শুরু থেকে ডিসকাশনটা সেভাবেই হচ্ছে, যেমন কিভাবে একটা সম্পর্ক পারিবারিক সেটিং এ আরেকটা সম্পর্ককে ইম্প্যাক্টেড করছে, এবং সেক্ষেত্রে বাবা মা নিজেদের মধ্যে সম্পর্কটা সব সময় বাচ্চাদের সামনে খুব গুরুত্বপূর্ণ। বাবা মাকে যদি সন্তান খুব ভালোভাবে দেখে যে তারা খুব ইন্টিমেসি জায়গায় আছেন, একজন আরেকজনকে কেয়ার এক্সপ্রেস করছেন, সাপোর্ট করছেন, ব্লেম করছেন না এবং রেসপেক্ট করছেন, সেটা কিন্তু একটা শক্তি দেয় মনের মধ্যে সন্তানকেও, যে সেও কিন্তু ওই ওই এনার্জিটা ফিল করে। উল্টো ভাবে যখন দেখে নানা ধরনের টানা পোড়ন এবং বাকযুদ্ধ, নানা বাকবিতণ্ড দেখে, তখন কিন্তু সেটাও নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এবং আমরা আসলে কাউন্সিলিং প্র্যাকটিসেও এরকম নানা কিছু পেয়ে থাকি যে একটু যদি একটু ভেতরে যাওয়া হয়, এসেছে হয়তো কেউ প্রেজেন্টেশন ইস্যু নিয়ে, যে আমি কথা বলতে গেলে আমি নার্ভাস হয়ে যে এটা নিয়ে কাজ করবো, সো তখন যখন এটাকে আস্তে আস্তে এক্সপ্লোর করতে করতে দেখা যায় যে একদম ছোটবেলার ইস্যু, এটা কিন্তু এই মোমেন্টের বিষয় না। ছোটবেলায় হয়তো ওই যে কথা বলতে গেতাম, আমাকে হয়তো থামিয়ে দেওয়া হতো, আমাকে হয়তো খুব ক্রিটিসাইজ করা হতো, ওই সময় যে মনটা ভেঙে গেছে, নিজের উপর আস্থাটা চলে গেছে, সেটা হয়তো এখনো কাজ করছে। তো আমি কখনো দেখি নাই আমার মাকে বাবা কথা বলতে দিচ্ছে, এরকম যদি কারো এক্সপিরিয়েন্স থাকে, সেই জায়গাগুলো প্রচন্ড ভাবে ইম্প্যাক্ট ফেলে। তো সেই জায়গাটা অবশ্যই আপনার সাথে সহমত প্রকাশ করছি যে এবং সমব্যথী আমরা আপনার সাথে, যে এই এই সম্পর্কের এই ধরনটা আপনি দেখে এসে এখন নিজে সেটার ইম্প্যাক্টটা ফিল করছেন। অনেকেই নানা ধরনের মন্তব্য জানাচ্ছে, স্যারকে ম্যামকে আবারও চাই সেশনে সেটা বলছে। সো how to avoid any kind of argument when parents or friends don't agree with your opinion, how to present our views in an effective and positive way। আপা যদি ছোট্ট করে একটু অ্যাড্রেস করতেন যে যখন আর্গুমেন্ট হয়ে যাচ্ছে প্যারেন্টস বা ফ্রেন্ডদের সাথে, সেটা কিভাবে অ্যাড্রেস করবে পজিটিভ ওয়ে। এই জায়গাটায় খুব ভালো করে বলা যায়, হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি বলছো, কিন্তু আমি এখানে দ্বিমত পোষণ করছি, আমার কথাটি এরকম, সেইভাবে করে সে বলতে পারে। বা আমি কি তোমাকে অনুরোধ করতে পারি যে তুমি একটু যদি এটাকে আর একটু অন্যভাবে চিন্তা করো, আমার এই দৃষ্টিভঙ্গি থেকে তুমি যদি একটু দেখো জিনিসটাকে, আমি কেন বলছি সেটা যদি তুমি একটু বোঝার চেষ্টা করো। তা আমাদের ল্যাঙ্গুয়েজটা কি ব্যবহার করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বলি যে অহিংস যে যোগাযোগের মাধ্যম, সেই জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু এবং অ্যাসার্টিভলি কিভাবে আমি আমার কথাটা বলতে পারি, যাতে করে সেখানে অন্য যার সাথে আমি বলছি তাকেও আমি হার্ট করব না, কিন্তু আমি যেটা বলতে চাই সেটাও আমি আবার তাকে বলতে পারবো। সেই জায়গাটাও শেখার ব্যাপার, জানার ব্যাপার, বোঝার ব্যাপার, এবং এটা চর্চা করার ব্যাপার। তো সেই এই ধরনের অনেক সেশনও হয়, এগুলোতে গেলে পরে কিন্তু মানুষের এই কমিউনিকেশনের যে ল্যাঙ্গুয়েজ গুলো কি হতে পারে সেগুলো কিন্তু অনেক শেখার সুযোগ আছে। আমি কিন্তু এই মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে গিয়ে এগুলো সম্পর্কে অনেক শিখেছি আসলে, যে নন ভায়োলেন্ট কমিউনিকেশনটা কিরকম, অ্যাসার্টিভ কমিউনিকেশনটা কেমন হতে পারে। এবং অনেক সময় আমরা দেখা যায় যে যখন একটা থ্রেটনিং সম্পর্কের মধ্যে থাকি তখন মেনে নিচ্ছি, কিন্তু মেনে না নিয়ে আসলে আমি কিভাবে আমার কথাটা আমার আত্মসম্মান বজায় রেখে কিন্তু অহিংসভাবে, অর্থাৎ তাকে হার্ট না করে আমি বলতে পারবো, সেটাও কিন্তু শেখার ব্যাপার এখানে। একদম একদম, অনেক ধন্যবাদ আপা। একটু চটপট কয়েকটা প্রশ্ন এবং মন্তব্য নিয়ে নিই। রাইসুল বলছেন যে করোনা পরবর্তী সময় মানসিক রোগের ঝুঁকি থাকে কিনা এবং রোগী যখন সেরে উঠছে তখনও কোনো ঝুঁকি আছে কিনা। সো যদি বলি রাইসুল, এক কথায় একদম এক্স্যাক্টলি এটা বলতেই পারি না যে হ্যাঁ তার মানসিক রোগ হবেই আবার হবে না, এরকম কোনো একদম স্ট্রেট কোনো আনসার নেই। আসলে নির্ভর করছে ও ব্যক্তির আসলে ব্যক্তিত্বের গঠনের উপর। এবং আসলে করোনার কালীন সময়ে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, নানা ধরনের মানসিক উৎকণ্ঠার মধ্যে কিন্তু ওই সময়টা গিয়েছে, শুধুমাত্র ওই ব্যক্তি না, তার পরিবারের কাছের মানুষগুলো গিয়েছে। তো নানা ধরনের মানসিক উপসর্গ হতেই পারে, সেটা খুব ন্যাচারাল, সেটা হতেই পারে। এবং হয়ে গেলেই মানসিক উপসর্গ হলে যে সেটা মানসিক রোগ হয়ে যাবে এমন কোনো কথা নেই। তো যেটা বললে যে রিস্ক থাকতেই পারে, কারণ নানা ধরনের কিন্তু মানসিক অ্যাংজাইটি বলেন, ভয় বলেন, জীবন নিয়ে ঝুঁকি, নানা ধরনের অনুভূতির মধ্যে দিয়ে ওই মানুষটা ওই সময় গিয়েছে। ট্রমা হয়ে যেতে পারে কারো, যেটা ট্রমাটা আর্লি মানে খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করা না গেলে সেটা পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে কনভার্ট করতে পারে। সেরকম কিছু রিস্কের জায়গা আছে। আসার জায়গা হচ্ছে মানসিক
স্বাস্থ্যের যত্নটা নিলে সেই রিস্ক গুলো কমে আসবে। সেই জায়গাটা একটু ছোট্ট করে বলি যদি, আয়ুষকে বলছেন যে ছোটবেলা থেকে বাচ্চাদের সাথে বাবা মায়েরা আত্মীয় স্বজনের বাচ্চাদের তুলনা করে, সেটা তাদের সাইকোলজিক্যালি কোনো ক্ষতি হওয়ার ব্যাপার আছে কিনা, এক কথা বলে হ্যাঁ অবশ্যই আছে। তো এটা কখনোই কাম্য নয়। আহ কম্পেয়ার কখনোই আমাদেরকে ভালো কিছু দেয় না। এখানে অনেক সময় বাবা মারা বলে ওদেরকে এক্সাম্পল দিচ্ছি, ওরা যেন আসলে এটা দিয়ে শেখে, এরকম কিছু জায়গায় অনেক সময় বলে। বাট এখানে কিন্তু আমাদের যে যে রিসিভ করছেন, কম্পেয়ারটা রিসিভ করছেন, তার মনোবলটা ভেঙে দেয়। এবং এই যে আমি পারছি না, আমাকে দিয়ে হচ্ছে না, এই ধারণাগুলো আরো শক্তপোক্ত হয়ে ওঠে। তো কম্পারিজন কখনোই আমাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য, মেন্টাল হেলথের জন্য ভালো না। আমরা যেটা সবসময় বলি, একটা হেলদি জায়গা হতে পারে আমি আমার গ্রোথের কার্ভটা দেখতে পারি। সো বা সন্তানকে তাকে একটু হেল্প করতে দেখা, যে তুমি এই বিষয়টা তো এরকম করছিলে, বা তুমি তো এখন অনেক ভালো করছো, বা একটু দেখো তো, খেয়াল করো তো, কোনো কারণে হয়তো ড্রপ হয়ে গেছে, সো আমরা কি একটু দেখবো যে আসলে কি কারণে এই সাবজেক্টে তুমি একটু দুর্বল হয়ে গেলে, বা আগে তো খুব সুন্দর করে তুমি কমিউনিকেট করতে, এখন দেখছি তোমার আচরণ একটু ভিন্নতা, তো তুমি কি একটু এই জায়গাটা নিয়ে কথা বলবে আমার সাথে। তো ওকে ওর কার্ভের, গ্রোথের কার্ভ নিয়ে আলোচনা করা যেতে পারে, বাট অন্য কোনো মানুষের সাথে একদমই না। তো এই জায়গাগুলো আমাদের সাথে আরো অনেক ছিলেন। কানিস ফাতেমা ছিল, বলছে যে যে কোনো রিলেশনশিপকে বিল্ড আপ করার জন্য অ্যাটেনশন দেওয়া অনেক জরুরি। আমার অনেক সাইডে মনে হয় এই অ্যাটেনশন দেওয়ার টেন্ডেন্সিটা অনেকটা কমে যাওয়ার কারণে রিলেশনশিপ গুলো কমপ্লেক্স হয়ে যাচ্ছে এবং বন্ডিংটাও উইক হয়ে যাচ্ছে। কানিস, অনেক ধন্যবাদ আপনার এই মন্তব্যের জন্য এবং ইনপুটের জন্য। অবশ্যই আমাদের রিলেশনশিপের জন্য অ্যাটেনশন পাওয়াটা এবং প্রপার অ্যাটেনশন পাওয়াটা, হেলদি অ্যাটেনশন পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু আমরা বকাটা দিয়েও অ্যাটেনশনটা দিই, কিন্তু সেটা হয়তো আমাদের জন্য হেলদি নাও হতে পারে। তো একটা হেলদি অ্যাটেনশন, একটা ভালো ভালোভাবে কথা বলা, ওয়েল বিহেভিয়ার, সেই জায়গাটা কিন্তু আমাদের এক্সপেকটেশন থাকে এবং মনের ক্ষুধা মেটায়। আবার এই অ্যাটেনশনটা আমাদের মনের খোরাক যোগায়। তো আমরা যখন আসলে সেই খোরাকটা খুব হেলদি ওয়েতে না আসলে, তখন কিন্তু আসলে এরকম খুঁজতে থাকি যে তাহলে কিভাবে কি করলে আসলে পাওয়া যায়। যেমন অনেক সময় বাচ্চারা যখন খুব বাবা মা সময় দিচ্ছে না কোনো কারণে, সে হয়তো পারছে না, সময় দিচ্ছে না, তখন হয়তো একটা চিৎকার করে উঠলো বা রেগে গেল, তখন বাবা মা হয়তো চুপ বলছে, তো ওই চুপটা শোনার মাধ্যমে ও অ্যাটেনশনটা পেলো। তো ওই চাহিদাটা আমাদের সবারই আছে, আমি একদম এগ্রি করছি, এবং সেটা আমাদের জন্য প্রয়োজন। একটা মন্তব্য নিয়ে আবার আসবো মনির আপার কাছে, আজকের জন্য শেষবারের মতো আশা করছি। আমার নানু বলে বাবা মা ভুল বললেও চুপ করে থাকতে হবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার বেড়ে ওঠায় অনেকভাবেই তাদের ভুলগুলো দেখেছি। এখন আমি ভার্সিটিতে পড়ি, তাই এখন ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করি, কিন্তু এই কারণগুলোর জন্য আমার সাথে বাবা মার প্রায় ঝগড়া হয়। ভুলগুলো যেমন অন্য কারো ব্যক্তিগত পরিবেশ নিয়ে সমালোচনা করা, পড়াশোনা শেষ না করে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করা যাবে না, এসব বিষয়ে ডিসকাশন হয়। এরকম অনেক বিষয়ে তারা বুঝতে চায় না, সেক্ষেত্রে করণীয়। মনির আপা। এখানেও সেই বাবা মার একটা তো ভূমিকা আছে অবশ্যই, কারণ যদি তার নানা নানি যেই হোক না কেন, তারা যে কথাগুলো বলেছেন সেটা যদি অযৌক্তিক হয়ে থাকে, তাহলে সে যেই বলুক না কেন সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য না। তো তার প্রেক্ষাপট থেকে হয়তো বলেছেন, তার বোঝা থেকে হয়তো বলেছেন, কিন্তু আমি মানে চুপ করে থাকবো এই বিষয়টা বলা, এটা আসলে না বলে বরঞ্চ কিভাবে আমি সেটা বলবো সেটা শেখানো যেতে পারে। যে আমার যদি ভিন্ন মত থাকে, সেখানে আমি কেন মনে করছি না যে আমার মুরব্বী ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু আমি তারপরেও যে আমি ভিন্ন মতটাতে যে দিতে পারবো না, সেই প্র্যাকটিসটা যদি হতে থাকে, তাহলে কিন্তু সম্পর্কের যে কোনো পর্যায়ে গিয়েই সে ভিন্ন মত আর দিতে পারবে না, সে সবসময় মেনে নেওয়ার ওই মানসিকতা তৈরি হবে, তখন কিন্তু তার মুশকিল হয়ে যাবে। এই জন্য বরঞ্চ বাবা মার উচিত এটা শেখানো যে হ্যাঁ, কিন্তু কথাটা কিভাবে বলবো আমি, সেটাও শেখানো দরকার। আর একই সাথে আমার মনে হচ্ছে যে এই যে জায়গাটায় কথাটা বলেছে সে, যে এখন সে মনে করছে এবং এখন সে বলতে চায়, সে বোঝাতে চায় এবং চেষ্টা করছে, এটা ভালো জিনিস। সে কিন্তু সেটা বুঝেছে যে না, এটা ঠিক না, এবং সে বলতে চাচ্ছে। তবে কিভাবে বলছে সে, সেটা যদি সে ঠিক করে, যাতে করে যে যিনি যিনি শুনছেন, যাকে বলা হচ্ছে, তিনি কেন গ্রহণ করতে পারছেন না, তার হয়তো সেইভাবে তার যে অভিজ্ঞতাটা, বিশেষ করে আমাদের নানা নানিদেরকে আমরা দেখি সবসময় যে তারা যেভাবে জীবনযাপন করেছেন, তারা সেভাবে, এটা
প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যেই, কিন্তু এটা বাবা মার থেকে সন্তানের মধ্যে, এটা আমরা জেনারেশন গ্যাপ বলি যেটা, সেটা কিন্তু স্বাভাবিকভাবে, এবং এই যে ব্যক্তি বলছে সেও কিন্তু দেখবে যে তার যখন সন্তান হবে তার সন্তানরা হয়তো বলছে এরকম কথা। কিছু কিছু জিনিস কিন্তু ন্যাচারালি এরকম থাকে, কিন্তু যেগুলো একেবারে মানার মতো না সেগুলো একটু বোঝার ব্যাপার এবং সেগুলো নিয়ে আসলে কমিউনিকেট করার ব্যাপার রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো যে আমরা সঠিকভাবে যোগাযোগটা করতে পারছি কিনা, মর্যাদাপূর্ণভাবে, শ্রদ্ধাশীলভাবে আমরা যোগাযোগটা করতে পারছি কিনা, এবং নিজের যে কথাগুলো সেগুলো আমরা খোলা মনে কথা বলতে পারছি কিনা, সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপু। জায়গাটায় আমাদেরকে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা নিয়ে আসছেন আপনি এবং স্যার দুজন মিলেই। সো একটু যদি বলি, অনেকেই ছিলেন আমাদের, আমি জানি না আমি সব প্রশ্ন অ্যাড্রেস করতে পেরেছি কিনা, প্রশ্ন শুধু জাম্প করছিল। সো আমি যদি কারো প্রশ্ন মিস করে থাকি আন্তরিকভাবে দুঃখিত, আমরা প্রশ্নে আবার অ্যাড্রেস করে দিব যদি কোনো প্রশ্ন মিস করে যাই। অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করছেন এবং আমাদের বিভিন্ন আলোচনার বিভিন্ন পয়েন্টের সাথে সহমত প্রকাশ করছেন, যে ম্যামের সাথে এটা এগ্রি করছে, স্যারের সাথে এটা এগ্রি করছে, বিভিন্ন ভাবে আসলে আমাদের সাথে যুক্ত আছেন। তো একটু যদি মনে পায় একটা জায়গা যদি বলি, যে আমরা এখন সাইকেল অর্গানাইজেশন থেকে ন্যাশনাল মাদার ক্যাম্পেইন করছি, এবং যেখানে মায়ের সাথে মায়ের পাশে স্লোগান নিয়ে, এবং সেখানে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস এরকম ডিসকাশনের যেমন আয়োজন করছি, একই সাথে মায়ের সাথে সুন্দর সময় কাটানোর কিছু মুহূর্তকে সামনে নিয়ে আসার জন্য বলছি, যেটা হতে পারে সে মায়ের জন্য কিছু করছে এরকম কিছু বা ভিন্ন কিছু, সেই গল্পটা একটু ছোট করে লেখার জন্য বলছি, এবং সাথে সে প্রাসঙ্গিক কোনো ছবি দিয়ে জানাতে বলছি। তো এই বিষয়টার গুরুত্ব নিয়ে, মায়ের সাথে সন্তানের সম্পর্কের গুরুত্ব নিয়ে যদি আপনি একটু লাস্ট মোমেন্টে আমাদের যদি কিছু বলেন। এটা তো অসাধারণ একটা কাজ করছেন আপনারা। আমি মনে করি যে সম্পর্ক নার্চারের জন্য অনেক সময় আমরা বলি না মাকে, যে ভালোবাসার কথাটা সেটা মুখে বলতে পারি না। তো এইটা একটা সুযোগ আপনারা তৈরি করে দিয়েছেন, অনেক মুহূর্ত, অনেক কিছু সে যদি লিখেও ছোট করে, যেভাবেই হোক না কেন, একটা ছবি এঁকে, একটা কিছু একটা তৈরি করে সে কিন্তু প্রকাশ করতে পারে। নানাভাবে প্রকাশ করা যায়, এখানে একটা গান লিখে, একটা কবিতা লিখে এটাও প্রকাশ করা যেতে পারে। তো এটা কিন্তু বাবা মার জন্য একটা বিরাট পাওয়া হবে আমি মনে করি। আমিও একজন মা, সেই হিসাবে আমি বলছি। কারণ এটাও মনে রাখতে হবে যে হ্যাঁ, একজন মা কিন্তু একটা সন্তানের ভালোই চায়, এবং সেই মা অনেক জটিল, অনেক কঠিন, অনেক কমপ্লেক্স একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে অনেক সময় যায়, যে কারণে তার মানসিক অবস্থার উপরেও নির্ভর করে যে সে কিভাবে অন্যদের সাথে, তার সন্তানের সাথে সম্পর্কগুলো করতে পারছে। সুতরাং সন্তান যদি এটা বোঝে এবং সে যদি তার পাশে দাঁড়ায়, তাহলে নিশ্চয়ই মায়ের এটা খুব ভালো লাগবে। তো আমি আশা করব যে আমাদের এই সাইকিউরের এই প্রোগ্রামের মাধ্যমে অনেক মাও তার সন্তানদেরকে আরো কাছে চলে যাবেন, এবং অনেক সন্তানরাও তার মার আরো অনেক কাছে চলে আসবেন, এবং একটা সুন্দর সম্পর্ক, পারিবারিক সম্পর্ক আমরা পাবো। অসংখ্য ধন্যবাদ আপা এই জায়গাটায় অ্যাড করার জন্য, যে আসলে এটা কিন্তু সত্যিকার অর্থে আপা যেটা বলছিলেন, যে মায়ের জন্য একটা বিরাট বড় চমক, বিরাট বড় গিফটও হতে পারে এই প্রকাশটা হয়তো সন্তানের জায়গা থেকে। সো সেই কথাকে মনের ব্যাপারে কথা কি সূত্র করেই বলছি, যে যারা হয়তো আছেন সাইকেলের সাথে, জানেন যে আমাদের এই ক্যাম্পেইনে এখনো সুযোগ আছে, 22 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে। আপনারা আপনাদের যে কোনো শেয়ারিং, যে কোনো গল্প মায়ের সাথে আমাদের সাথে শেয়ার করতে পারেন। পুরো ডিটেল সাইকেলের পেজ আছে এবং কমেন্ট সেকশনে আমরা লিঙ্কটা দিয়ে দিব। সো আপনারা চাইলে যে কেউ আপনাদের মনের কথাগুলো এই নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে জানাতে পারেন, এবং তার জন্য কিছু আমরা সেই আপনাদের প্রচেষ্টাকে সম্মান জানানোর জন্য বেশ কিছু লেখাকে হয়তো সম্মান করব কিছু গিফট দিয়ে। তো অসংখ্য ধন্যবাদ মনিরাপা আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেকেই এক্সপ্রেস করছেন যে আপনার কথা আরো শুনতে চাই সামনের আরো অন্য কোনো সেশনে। আশা করছি আপনাকেও আরো অন্য কোনো সেশনে আপনার সাথে পাবো। যারা সাথে ছিলেন এতক্ষণ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মন্তব্য এবং প্রশ্ন দিয়ে আমাদের সাথে ছিলেন, আমাদের আলোচনাকে আরো বেশি সমৃদ্ধ করেছেন। আবার হয়তো দেখা হবে অন্য কোনো আলোচনায়। ততক্ষণ ভালো থাকেন সবাই, সেফ থাকেন, সুস্থ থাকেন। ঈদের সময় সবাই সুস্থভাবে কাটান, সেরকম প্রত্যাশা রেখে আজকের জন্য শেষ করছি। ধন্যবাদ সবাই।